বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 29শে এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সাক্ষ্য আইনের প্রথম ক্লাস আমরা আজকে শুরু করতে যাচ্ছি। এবং এই সাক্ষ্য আইন থেকে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষায় 15টা প্রশ্ন এসে থাকে এবং 15টা প্রশ্নে 15 মার্ক। তো সাক্ষ্য আইন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ফৌজদারি, দেওয়ানি, দণ্ডবিধিতে যতটুকু কষ্ট করে ওখানে 12-13 পাওয়া যতটা কঠিন, সাক্ষ্য আইনে এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনে, তামাদি আইনে এসব জায়গায় কম পরিশ্রম করে বেশি মার্ক তোলা সম্ভব। তবে সেজন্য আমাদের পরিকল্পিত উপায়ে পড়াশোনা করতে হবে। দেখেন, আমরা মোটামুটি এই যে যে আজকে সাক্ষ্য আইন পড়া শুরু করব, সাক্ষ্য আইনের 167টা ধারা আছে। এই ধারার মধ্যে আমরা হয়তোবা 15-16টা ধারা হয়তোবা পড়বো না, বা 15-16-20টা হতে পারে আর কি। আর যেগুলো পড়বো না সেগুলোর প্রয়োজন নাই। আর আমরা এখানে যে ক্লাসই করব, এটা যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আল্লাহর রহমতে আপনি 15-র মধ্যে আসন্ন যে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় 15-র মধ্যে 12 পাবা কোনো ব্যাপার না ইনশাল্লাহ। যদি এখানে যেভাবে আমরা পড়ি এইভাবে যদি আপনি রেগুলার পড়েন, ক্লাস টেস্ট দেন বা মডেল টেস্টে অংশগ্রহণ করেন। তো আসেন আমরা ক্লাস শুরু করি। আম, প্রথমে বলে রাখি যে আমরা একেবারে যে কোনো আইন শুরু করার আগে বলে রাখি যে আইনের প্রকারভেদ। যে কোনো সারা বাংলাদেশ তো বলেন, সারা বিশ্বে যত আইন আছে এই আইনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রসিডিউরাল ল, আর একটা হলো সাবস্ট্যান্টিভ ল। প্রসিডিউরাল ল হলো কি, তার আগে সাবস্ট্যান্টিভ ল শুনি। সাবস্ট্যান্টিভ ল হলো যে আইনে শাস্তি বা প্রতিকার নিয়ে আলোচনা করছে। শাস্তি বা প্রতিকার, কিন্তু ওই শাস্তি বা প্রতিকার পাবার জন্য কোন আইন অনুসারে মামলা করতে হবে, কোথায় মামলা করতে হবে, কিভাবে করতে হবে, এই কথাগুলো ওই আইনে নাই। তো সেই হিসাবে আমরা যে এতদিন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়েছি বা দণ্ডবিধি পড়েছি, এই দুইটাই মাত্র হলো সাবস্ট্যান্টিভ ল। কারণ দণ্ডবিধিতে আছে শাস্তি আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে প্রতিকার। কিন্তু এই দণ্ডবিধির মামলা করতে হবে ফৌজদারি কার্যবিধি অনুসারে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলা করতে হবে দেওয়ানি কার্যবিধি অনুসারে। এজন্য দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধি হলো পদ্ধতিগত আইন, আর সুনির্দিষ্ট প্রতিকার আইন আর দণ্ডবিধি হলো কি, তত্ত্বগত আইন, মূল আইন বা মৌলিক আইন বা সাবস্ট্যান্টিভ ল। অপরদিকে এই যে যে সাক্ষ্য আইন, সাক্ষ্য আইনেও আপনাকে কোনো প্রতিকার বলে নাই, কোনো শাস্তি বলে না। সাক্ষ্য আইন মেইনলি যে কোনো মামলায় কিভাবে সাক্ষ্য গ্রহণ করবে, তারপরে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া কি, তারপরে আদালতে কিভাবে জেরা করা হবে, কিভাবে পুনর্জবানবন্দি গ্রহণ করা হবে, কোন সাক্ষ্যের কি মূল্য, মৌখিক সাক্ষ্যের কি মূল্য, দালিলিক সাক্ষ্যের কি মূল্য, ফরেনসিক সাক্ষ্যের কি মূল্য, এই বিষয়গুলোই আলোচনা করেছে সাক্ষ্য আইনে। তো সেই হিসেবে সাক্ষ্য আইন একটা কি আইন, পদ্ধতিগত আইন। আর এতটুকু যারা মনে রাখতে পারবেন না তাদের জন্য সহজ কথা, আপনাদের বাংলাদেশ বার কাউন্সিলের যে 7টা সাবজেক্ট আছে, এই 7টার মধ্যে 2টা হলো সাবস্ট্যান্টিভ ল, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অ্যান্ড দ্য পেনাল কোড 1860। এই দুইটা ছাড়া আর যত আইন আছে সব আইন হলো প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল বা পদ্ধতিগত আইন। তো দেখেন, আমরা সাক্ষ্য আইনের খসড়া এখানে একটু চলে আসি। দেখেন, সর্বপ্রথম গোল দেবেন 1850 সালে, গোল দেবেন স্যার হেনরি সামার মেইন ভারতীয় আদালতে মামলা পরিচালনার জন্য অনুসরণীয় একটি সাক্ষ্য আইনের খসড়া বিল তৈরি করে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে সর্বপ্রথম সাক্ষ্য আইনের খসড়া পাশ করা হয় কত সালে? 1850 সালে। কে পাশ করে? স্যার হেনরি সামার মেইন। কিন্তু এটা ভারতে ব্যবহারের অনুপযোগী ছিল, কিন্তু তৎকালীন সময়ে এটা পাশ করলে ভারতের ব্যবহারের জন্য এটা উপযুক্ত ছিল না। অবশেষে গোল্ডেন 1871 সালে, 1871 সালে গোল দিবেন ব্রিটিশ পার্লামেন্ট স্যার, আন্ডারলাইন করবেন, জেমস ফিটজেমস স্টিফেন, জেমস ফিটজেমস স্টিফেনকে সাক্ষ্য আইনের একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করার দায়িত্ব দেয়। 1850 সালে তো একবার খসড়া তৈরি করে কে? স্যার হেনরি সামার মেইন। পরে এটা অনুপযোগী ছিল, এরপর ব্রিটিশ পার্লামেন্ট স্যার জেমস ফিটজেমস স্টিফেনদের দায়িত্ব দেয় 1871 সালে। তার তৈরিকৃত বিলটি সেপ্টেম্বর 1, 1872 সালে কার্যকর করা হয় এবং তখন থেকে ভারতীয় আদালত এটা অনুসরণ করে আসছে। বর্তমানে আন্ডারলাইন করবেন, বাংলাদেশে সামান্য কিছু সংশোধনী ছাড়া এই আইনটি প্রয়োগ হচ্ছে। তাহলে আমরা এখান থেকে খুব সংক্ষেপে যে জিনিসটা মনে রাখবো, সাক্ষ্য আইনের সর্বপ্রথম খসড়া পাশ করে 1850 সালে,
স্যার হেনরি সামার মেইন কর্তৃক। পরবর্তীতে যে খসড়া পাশ করে ব্রিটিশ পার্লামেন্টের নির্দেশ অনুসারে কে, স্যার জেমস ফিটজেমস স্টিফেন 1871 সালে, এবং ওই আইনটাই বর্তমানে আমাদের দেশে প্রযোজ্য। তো অ্যামেন্ডমেন্ট দেখেন, এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022। আপনারা যে কোনো আইনের কবে সর্বশেষ সংশোধনী হয়েছে এটা মনে রাখতে হবে। ফৌজদারি কার্যবিধি সর্বশেষ সংশোধিত হয়েছে 2025, দেওয়ানি কার্যবিধি 2025, দণ্ডবিধি 2004, দণ্ডবিধি 2004, সুনির্দিষ্ট প্রতিকা আইন 2004, আর সাক্ষ্য আইন সর্বশেষ সংশোধিত হয়েছে 2022 সালে। কত সালে? 22 সালে। তো এখানে এটা যদি একটু দেখি, সর্বশেষ 20 নভেম্বর 2022, 5 অগ্রহায়ণ 1429 তারিখে এভিডেন্স অ্যাক্ট 2022 দ্বারা এভিডেন্স অ্যাক্ট 1872 সংশোধন করা হয়। এভিডেন্স অ্যাক্ট 1872 এর অধিকতর সংশোধন কল্পে এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 জাতীয় সংসদে পাশ করা হয় এবং উক্ত সংশোধন আইনটি 20 নভেম্বর 2020 তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং উক্ত দিন হতে কার্যকর হয়। এখন এই সংশোধনীতে কি কি সংশোধন করছে এটা আমরা এই জায়গা পড়বো না, এটা সামনে গিয়ে অনেক জায়গায় আমরা পাবো যে এই জিনিসগুলো 2025-এ সংশোধন করছে। তো আমরা 22 তো আপাতত মনে রাখবো যে সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনী কত সালে? 2022 সালে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য সংশোধনী যদি আমি বলি, আগে সাক্ষ্য ছিল দুই প্রকার, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, কিন্তু 2022 সালে এসে স্বাক্ষরে 3 ভাগে ভাগ করলো, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য। এখন মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য কি, ফরেনসিক সাক্ষ্য কি, সব আমরা সামনে গিয়ে জানবো। আবার 2022 সালে ডিজিটাল রেকর্ডকে দালিলিক সাক্ষ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। ডিজিটাল রেকর্ড কি? অডিও, ভিডিও, ছবি, এগুলা আগে সাক্ষ্য আইনে সাক্ষ্য হিসেবে স্বীকৃত ছিল না, বাট 2022 সালে এগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এটাই। আর এই যে সংশোধনী মূলত দুইটি মৌলিক দিক আছে, এগুলো আমরা পড়তে যাব না। আর চলে আসেন তথ্যচিত্র। সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুতকারী হলো স্যার জেমস ফিটজেমস স্টিফেন। সাক্ষ্য আইন প্রণয়ন করা হয়, প্রণয়ন শব্দের আর একটা প্রতিশব্দ হলো পাস। প্রণয়ন করা হয় 1872 সালে কত মার্চ? 15 মার্চ। 1872 সালে সাক্ষ্য আইনটি কার্যকর হয় 1872 সালের 1 সেপ্টেম্বর। কত সেপ্টেম্বর? যেটা পাস হয়েছে 15 মার্চ, কার্যকর হয়েছে 1 সেপ্টেম্বর। সাক্ষ্য আইনের মোট অংশ বলতেন 3টি। মোট অংশ কয়টি? 3টি। মোট অধ্যায় বলতেন 11টা। অধ্যায় 11। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সাক্ষ্য আইনের মোট অধ্যায় কয়টা? 11টা। মোট ভাগ কয়টা? 3টা। সাক্ষ্য আইনের মোট ধারা বলতেন 167টি, এবং বেঁচে গেছেন এই আইনে কোনো তফসিল নাই। আর সাক্ষ্য আইন একটি আন্ডারলাইন করেন পদ্ধতিগত আইন। পদ্ধতিগত আইনকে বলে প্রসিডিউরাল ল আর অবজেক্টিভ ল। আর এটা সর্বশেষ সংশোধিত হয়েছে 20 নভেম্বর 2022 তারিখে। এই জিনিসগুলা বারবার পড়লে এমনি মনে থাকবে। তো সাক্ষ্য আইন একটা পদ্ধতিগত আইন, এটা আমরা জানি নাকি? এই নিচে চলে আসেন, এই যে সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত আইন। কেন? যদি একটু পড়ি দেখেন, এটি একটি পদ্ধতিগত আইন। এই আইনের মূল বিষয়বস্তু হলো আদালত মামলার বিচার্য বিষয় প্রমাণের জন্য মামলার কোন পক্ষ কোন কোন বিষয়ের উপর সাক্ষ্য দিতে পারে, কোন সাক্ষ্যগুলো প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য, সাক্ষ্য সম্পর্কে আদালতের অনুমান, প্রমাণের ভার নির্ধারণ, সাক্ষ্য গ্রহণের ক্রম, জবানবন্দি জেরা ইত্যাদি এগুলো আলোচনা করেছে। এখন আমরা চলে আসি সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য হয়, আছে না লেখা? সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটার পাশে লেখেন ধারা 1। সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য হয় এটার পাশে কি লিখবেন? ধারা 1। দেখেন, সাক্ষ্য আইন আদালতের মধ্যে বা সম্মুখে সংঘটিত, আন্ডারলাইন করেন, সকল বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে, এমনকি গোল দিবেন কোর্ট মার্শালের ক্ষেত্রেও প্রযোজ্য। বলছে যে আদালতের সামনে যে বিচার হয় সকল বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য। ইভেন এটা কোর্ট মার্শালের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন কোর্ট মার্শাল কি? কোর্ট মার্শাল হলো সামরিক যে বিচার, আর্মি, নৌ, এয়ার ফোর্স, এরা তাদের অভ্যন্তরীণ যে বিচারটা করে সেটার কি বলে? কোর্ট মার্শাল। তো আমাদের যে 1872 সালে সাক্ষ্য আইন, এটা
আমাদের আদালতের কার্যক্রমে তো প্রযোজ্য, ইভেন কোর্ট মার্শালের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে দেখেন, কিন্তু কোর্ট মার্শাল যদি আন্ডারলাইন করেন, দ্য আর্মি অ্যাক্ট 1952, আর্মি অ্যাক্ট 1952, এটা মনে রাখতে হবে। দ্য নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961 অথবা এয়ার ফোর্স অ্যাক্ট 1953 অনুসারে গঠিত হয়, তাহলে আন্ডারলাইন করবেন 1872 সালের সাক্ষ্য আইন উক্ত কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 3টে স্টার দেন। বলছে যে কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ওই কোর্ট মার্শালের বিচারটা যদি আর্মি অ্যাক্ট 1952, দ্য নাভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961, দ্য এয়ার ফোর্স অ্যাক্ট 1953 এই 3টা আইন অনুসারে গঠিত হয়, তাইলে আবার এই 3টা আইনের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। তাহলে আপনারা হয়তো বা কনফিউজড হয়ে যাচ্ছেন। প্রথম কথার উত্তর হলো সাক্ষ্য আইন কি কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, প্রযোজ্য। তবে কোর্ট মার্শাল যদি কোন কোন আইন অনুসারে? আর্মি অ্যাক্ট 1952, নাভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961 আর এয়ার ফোর্স অ্যাক্ট 1953, এই 3টা আইনের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। কত ধারায় বলেছে? সাক্ষ্য আইনের 1 ধারায়। বুঝতে পেরেছেন? এখন দেখেন, চলে আসেন যে সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য না, কোন আদালত বা বিচারকের নিকট দাখিলকৃত, আন্ডারলাইন করেন, কোন হলফনামার ক্ষেত্রে প্রযোজ্য না। হলফনামা, এফিডেভিট। সুতরাং আদালতের নিকট দাখিলকৃত হলফনামা সাক্ষ্য বলে গণ্য হবে না। আপনারা যে কোর্টে যখন ওই যে যান, যে এফিডেভিটের জন্য একজন ম্যাজিস্ট্রেট সাহেব দায়িত্বপ্রাপ্ত আছে না, ওখানে গিয়ে যে আপনারা এফিডেভিট করেন, ওই যে উনি দাঁড়ায়, উকিল সাহেবরা বলে যে এই জায়গা ভুল আছে, এই উনি পরে এটা কি করে দেয়, ঠিক করে দেয়। তাহলে এই যে ওই ক্ষেত্রে কিন্তু সাক্ষ্য আইন প্রযোজ্য না, এবং হলফনামা আদালতের সাক্ষ্য হিসেবে কি হবে না, ব্যবহৃত হবে না। তাহলে হলফনামা বা এফিডেভিটের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। তারপর দেখেন, কোন গোল দিবেন সালিসি বিচারকের সম্মুখে সংঘটিত কার্যাবলীর ক্ষেত্রে প্রযোজ্য না। সালিসি বিচারক মানে হলো কোর্টের বাইরে গিয়ে যদি দুই পক্ষ সালিস আইন 2001 অনুসারে কোনো বিচার মানে কোনো সালিস করে, সেই ক্ষেত্রেও সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। বলেন তো দেওয়ানি কার্যবিধির কোথায় আরবিট্রেশন বা সালিসি এই বিধানটা আছে? 89 খ। 89 খ। ঠিক আছে? তো তাহলে মনে রাখতে হবে সাক্ষ্য আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না আর কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, উভয় কথাই বলেছে কত ধারায়? 1 ধারায়। এফিডেভিটের ক্ষেত্রে প্রযোজ্য না, আবার সালিসি কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য না। সকল বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য, কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য। বাট কোর্ট মার্শাল যদি আর্মি অ্যাক্ট 1952, নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961 আর এয়ার ফোর্স অ্যাক্ট 1953 অনুসারে হয়, তাহলে আবার প্রযোজ্য। ধারা 2 লেখেন বাতিল। যাদের লেখা নাই ধারা 2 দিয়ে লেখেন বাতিল। আপনারা আজকে থেকে যদি কেউ পড়াশোনা করেন, এখনো পাশ করা সম্ভব, আমি বিশ্বাস করি। আগে কিছু পড়েন নাই, আজকে থেকেই শুরু করেন এবং নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন, সম্ভব ইনশাল্লাহ। বিগত বছর প্রশ্ন দেখেন, এখানে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 প্রণয়ন করেন কে? এটা 12 বিজিএস পরীক্ষা এসেছিল। তো এখানে দেখেন বিজিএস পরীক্ষার প্রশ্নগুলো একটু বেশি কঠিন হয়। যে জায়গায় জেমস 1872 তো আমরা জানি স্যার জেমস ফিটজ জেমস স্টিফেন নাকি? তো এখানে দেখেন জেমস স্পেন্সার, জেমস স্টুয়ার্ট, জেমস স্টিফেন, জেমস স্টিফেন, একটা হলো পিএইচ আর একটা হলো ভিইএন। দেখছেন? তাহলে উত্তর হলো কোনটা? এই যে গ যেটা, এসটিপিএইচ ইএন। 3টে স্টার দেন, গুরুত্বপূর্ণ। তো সেলফ প্র্যাকটিসে এখানে যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে 5 নাম্বার প্রশ্নটা যদি দেখেন, যে সর্বশেষ নিম্নলিখিত কোন তারিখে এভিডেন্স অ্যাক্ট 1872 সংশোধিত হয়? 20 নভেম্বর 2022। তারপরে দেখেন 10 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট। 10 নাম্বার, যে 1872 সালে সাক্ষ্য আইন নিম্নলিখিত কোন আইনের অধীন গঠিত সামরিক আদালতের ক্ষেত্রে প্রযোজ্য না? 1952 সালে সেনাবাহিনী আইন, ওই জায়গায় আর্মি অ্যাক্ট 62 লেখা আছে, এটা 52 করে দেন। পাইছেন? 1961 সালের নৌ শৃঙ্খলা আইন, দ্য নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961, 1953 সালের বিমান বাহিনী আইন, উপরের কি সবগুলা নাকি?
11 নম্বর ভিভিআই, সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। এটা তো যে কোনো আদালত বা কর্মকর্তার নিকট দাখিলকৃত হলফনামার ক্ষেত্রে প্রযোজ্য না, আর সালিসি কার্যধারায় প্রযোজ্য না, নাকি ভাই? তাহলে সাক্ষ্য আইনের প্রযোজ্যতা অপ্রযোজ্যতা পেলাম কত ধারায়? 1 ধারায়। আর 2 ধারা তো বাতিল, 2 ধারা বাতিল। দেখেন প্রতিটা আইনে একটা সংজ্ঞার ধারা থাকে যেটাকে বলে ইন্টারপ্রিটেশন ক্লজ। ওই ধারায় ওই আইনে ব্যবহৃত শব্দগুলোর ব্যাখ্যা দিছে বা সংজ্ঞা দিছে। সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনে কত ধারা ছিল? 3 ধারা। দেওয়ানি কার্যবিধিতে 2 ধারা। দণ্ডবিধিতে 6 থেকে 52 ক। আর ফৌজদারিতে হলো 4 ধারা। তো সাক্ষ্য আইনে সেটা হলো 3 ধারা। এই যে দেখেন 3 ধারা, এবং সাক্ষ্য আইন আপনারা সহজ করে দিছে, এই জায়গায় 3-এর কোনো উপধারা নাই, এই জায়গায় সবই 3। তো দেখেন প্রথম যে সংজ্ঞাটা আমরা দেখবো আদালত বা কোর্ট। আদালত বলতে অন্তর্ভুক্ত হবে, আন্ডারলাইন করবেন, সকল বিচারক এবং ম্যাজিস্ট্রেট, এবং বল দিবেন সালিসকারী ব্যতীত সাক্ষ্য নিতে আইনত ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তি। মানে যে সকল বিচারক বা যে সকল ম্যাজিস্ট্রেট সাক্ষ্য নিতে পারে তারাই হলো কি? আদালত। কিন্তু সালিসকারী আবার আদালত হিসেবে গণ্য হবে না। ইংরেজিটা যদি দেখেন, কোর্ট ইনক্লুডস অল জাজেস এন্ড ম্যাজিস্ট্রেটস এন্ড অল পারসনস এক্সেপ্ট আরবিট্রেটরস লিগালি অথরাইজড টু টেক এভিডেন্স। তাহলে যদি বিচারক এবং ম্যাজিস্ট্রেট এনারা যদি ইনারা প্লাস যারা সাক্ষ্য নিতে ক্ষমতাপ্রাপ্ত তারা আদালত হিসেবে কি হবে? গণ্য হবে। কিন্তু যিনি সালিসকারী তিনি যদি সাক্ষ্য নিতে পারেও তিনি কি আদালত? তাকে আদালত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। সুতরাং আদালত বলতে নিম্নলিখিত ব্যক্তি বোঝাবে। কে কে দেখেন, আন্ডারলাইন করেন, বিচারক, ম্যাজিস্ট্রেট এবং সাক্ষ্য নিতে আইনত ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তি। এখন যদি বলেন স্যার বিচারক আর ম্যাজিস্ট্রেট ছাড়া আর সাক্ষ্য নিতে কে পারে, এই প্রশ্ন মনের মধ্যে আসে না ভাই? বিচারক আর ম্যাজিস্ট্রেট ছাড়া সাক্ষ্য নিতে পারে কমিশন, মনে নাই? কমিশন 26 আদেশে আছে 75 ধারায়। তারে তো বিচারকই পাঠায় না যে যাও তুমি যাই অমুকের সাক্ষ্য গ্রহণ করে আসো, নাকি? তো জেনে রাখা ভালো। দেখেন সালিসকারী বা সালিসি বিচারক আদালত হিসেবে গণ্য হবে না, সালিসকারী বা সালিসি বিচারক আদালত হিসেবে গণ্য হবে না। আচ্ছা, এরপরে তাহলে যদি আপনাকে বলে যে আদালতের সংজ্ঞা 3-এর কত উপধারায় বলছে, কোন উপধারা আছে? কত ধারা? 3 ধারা। এবং এখান থেকে এই প্রশ্নই হতে পারে নিচের কি আদালত হিসেবে গণ্য হবে, নিচের কি আদালত হিসেবে গণ্য হবে না। ম্যাজিস্ট্রেট বাট সে আদালত হিসেবে গণ্য নাও হতে পারে যদি সে তার সাক্ষ্য গ্রহণের ক্ষমতা না থাকে। দেখেন আমরা চলে এসেছি তথ্য বা ঘটনা, ফ্যাক্ট। তথ্য বা ঘটনার ইংরেজি কি? ফ্যাক্ট। ঘটনা বা তথ্য অর্থ হলো এমন কোন ঘটনা বা তথ্য যা ঘটেছে বা বিদ্যমান ছিল বলে জানা যায়। সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 3 ধারায় তথ্য বা ঘটনা 2 প্রকার। বলতেন এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার প্রশ্ন আসবে যে তথ্য বা ঘটনা কয় প্রকার? কয় প্রকার? 2 প্রকার। প্রথমটা দেখেন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, ফিজিক্যাল ফ্যাক্ট। ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় বা কি? ফিজিক্যাল ফ্যাক্ট। যেমন শারীরিক যে আঘাত, যে এই যে দেখেন ক খ কে পিস্তল দিয়ে গুলি করেছে, এটা একটি ঘটনা। আপনার ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় মানে হলো শরীর সংক্রান্ত, ক খরে গুলি করছে, ক খরে নাক ধরে টান দিছে, ক খরে ঘুষি দিছে, এই সবগুলাই হলো কি? ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় বা ফিজিক্যাল ফ্যাক্ট। অপরদিকে মানসিক বা মনস্তাত্ত্বিক বিষয়, এটা আন্ডারলাইন করেন। মানসিক বা কি মনস্তাত্ত্বিক বিষয়, এটারে বলে সাইকোলজিক্যাল ফ্যাক্ট। মনস্তাত্ত্বিক মানে হলো যেটা মনে মনে থাকে, মস্তিষ্কে থাকে। যেমন অভিপ্রায় জ্ঞান, সরল বিশ্বাস। অভিপ্রায় জ্ঞান, সরল বিশ্বাস এগুলো কি ধরা যায়? এগুলো দেখা যায় না। এগুলো কোথায় থাকে? মনে থাকে। তাহলে এইগুলা হলো অভিপ্রায় জ্ঞান, এগুলো হলো মনস্তাত্ত্বিক বিষয়। এখন যদি দেখেন যে এইভাবে চিন্তা করেন, উপরের উদাহরণটা দিই, ক খ কে পিস্তল দিয়ে গুলি করতে, এটা হলো ফিজিক্যাল। কিন্তু পিস্তল দিয়ে গুলি করার আগে কয়ের পূর্ব পরিকল্পনা ছিল, আগে থেকে রাগ ছিল, যমুকরে গুলি করব। তাহলে এই যে গুলি করাটা হলো
ফিজিক্যাল। আর তার যে রাগ ছিল এটা কি সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক। মনে মনে যেটা পুষে রাখে সেটাকে বলে সাইকোলজিক্যাল। আর যেটা ঘটনায় রূপান্তরিত করে চিমটি দিছেন, ঘুষি দিছেন, মাথা ফাটাইছেন, এগুলো সব কি ফিজিক্যাল ফ্যাক্ট। তো দেখেন যে ক খ কে পিস্তল দিয়ে গুলি করেছে, গুলি করা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় বা ফিজিক্যাল ফ্যাক্ট নাকি? গুলি করার ক্ষেত্রে তার অভিপ্রায় হলো মনস্তাত্ত্বিক বিষয় বা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। ওই যে গুলি করার ক্ষেত্রে তার যে মনে মনে একটা পরিকল্পনা ছিল যে অমুকরে গুলি করব, এটা হলো কি সাইকোলজিক্যাল ফ্যাক্ট। কোন লোক কোনো কথা বলেছে, কোন লোক কিছু শুনেছে, দেখেছে, কোন নির্দিষ্ট মত পোষণ করেছে, কোন ইচ্ছা পোষণ করেছে, সরল বিশ্বাসে প্রতারণামূলকভাবে কাজ করেছে, কোনো বিশেষ অনুভূতি সম্পর্কে সচেতন থাকা ইত্যাদি অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা মনে রাখবো তথ্য বা ঘটনা কয় প্রকার? দুই প্রকার, ফিজিক্যাল আর কি সাইকোলজিক্যাল। বুঝছেন? আমরা চলে আসি দলিল। তাহলে আপনার এই জায়গা থেকে যে প্রশ্নটা হতে পারে, যে প্রথমত প্রশ্ন আসতে পারে যে তথ্য বা ঘটনা কয় প্রকার? দুই প্রকার। এরপর আসতে পারে যে ফিজিক্যাল ফ্যাক্ট, একটা ঘটনা একটা উদাহরণ দিয়ে বললো এটা কি ফ্যাক্ট, ফিজিক্যাল ফ্যাক্ট নাকি সাইকোলজিক্যাল ফ্যাক্ট? বলেন তো দেখি আলোচনা বিপ, আপনার এই পাভেল সাহেব ধাক্কা দিছে, এটা কি ফ্যাক্ট, সাইকোলজিক্যাল না ফিজিক্যাল? ধাক্কা দিলে ফিজিক্যাল, কিন্তু মনে মনে পরিকল্পনা ছিল যে ও খালি আমার পাশে বসে নিক, ধাক্কা ওরে দেবো, এই যে যে মনে মনে যেটা আছে এটা কি? এটা হলো সাইকোলজিক্যাল। বুঝছেন? আমার পিজুস আসে নাই মনে হয় নাকি? দাওয়াত খাইতে গেছেন এই কোথাও দেখেন। দলিল বা ডকুমেন্ট দেখেন, দলিল বা ডকুমেন্ট। সাক্ষ্য আইনের আন্ডারলাইন করেন 3 ধারায় এবং দণ্ডবিধির 29 ধারায় দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। মানে সাক্ষ্য আইনের 3 ধারায় যে দলিলের সংজ্ঞা দিছে আর দণ্ডবিধির 29 ধারায় যে দলিলের সংজ্ঞা দিছে, দুইটা ধারাই একই। 3 ধারা অনুসারে দলিল বলতে আন্ডারলাইন করবেন কোন পদার্থের উপর প্রকাশিত, পদার্থ শব্দটা বললেন, পদার্থের উপর প্রকাশিত। এখন তার পদার্থের উপর প্রকাশিত এই পদার্থ হতে পারে কাগজ, পদার্থ হতে পারে চামড়া, পদার্থ হতে পারে দেওয়াল। বুঝছেন? পদার্থ হতে পারে স্টিল। কোন পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত কোন বিষয়কে বোঝায়। এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা গোল দিবেন ডিজিটাল রেকর্ডকে দলিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিজিটাল রেকর্ডকে কিসের অন্তর্ভুক্ত করা হয়েছে? দলিলের রেকর্ড। যদি বলেন স্যার ডিজিটাল রেকর্ড কি? ডিজিটাল রেকর্ড হলো অডিও, ভিডিও, ছবি, কল রেকর্ড, সিসিটিভি ফুটেজ, এই সবগুলা কি ডিজিটাল রেকর্ড। এই ডিজিটাল রেকর্ডকে আগে দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছিল না। 2022 সালে ডিজিটাল রেকর্ডকে দলিল হিসেবে কি দেওয়া হয়েছে? স্বীকৃতি দেওয়া হয়েছে। দেখেন, কোন পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত কোন বিষয় দলিল হিসেবে গণ্য হবে যদি সেটা 3 ধারায় উল্লিখিত পন্থায় প্রকাশিত বা বর্ণিত হয়। তো দেখেন শর্তসমূহ কি কি? 3 ধারা অনুসারে কোন বিষয় দলিল হিসেবে গণ্য হতে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কি কি দেখেন? কোন পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত হতে হবে, আন্ডারলাইন করেন। কিসের উপরে? পদার্থের উপর। কেউ যদি নিজের হাতে ওই যে আপনার ট্যাটু আঁকে, ট্যাটুর উপরেও কিছু কারোর নাম লিখছে, তাহলে সেটাও এক ধরনের কি দলিল। এখন আপনাদের স্টুডেন্টদের মাঝে বা অনেকে এরকম চিন্তা করে, তারা দলিল বলতে বুঝে ওই যে আমাদের আলমারিতে ট্রাঙ্কে বাপসারা যে আটকায় রাখে বড় বড় হলুদ হলুদ দেখা যায়, তারা দলিল বলতে খালি ওই জিনিসই বুঝে। বাট ওইটা তো দলিলই আইনের ভাষায়। এই যে আপনারা যে আইন পাঠ বই পড়তেছেন, এটাও একটা কি দলিল। কেউ যদি নোট করতেছেন, এটাও কি দলিল। এই যে রিমোটের উপরে বিভিন্ন জিনিসপত্র লেখা, এটাও কি দলিল। দেখেন, তো তাহলে কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত বিষয় হতে হবে, উক্ত বিষয় উক্ত পদার্থের উপর প্রকাশ বা বর্ণনা করা হয়েছে, আন্ডারলাইন করেন, কোনো অক্ষর, সংখ্যা বা চিহ্নের সাহায্যে। কিসের কিসের সাহায্যে? অক্ষর, সংখ্যা অথবা চিহ্নের, বা উক্ত পন্থা সময়ের একাধিক পন্থায়। এবং দেখেন 3 নম্বর পয়েন্টটা, উক্ত বিষয় লিপিবদ্ধ করার উদ্দেশ্যে উক্ত পন্থা সমূহ আন্ডারলাইন করেন ব্যবহার করার অভিপ্রায় ছিল বা ব্যবহৃত হতে পারে। কারণ আপনি কোনো কিছুর উপর কোনো কিছু তো শুধু শুধু লেখেন না, অবশ্যই তার একটা ব্যবহার করার অভিপ্রায় ছিল বা হতে পারে। তাহলে আপনি পদার্থের উপর কিছু লিখলেই সেটা কি দলিল। কিসের কিসের সাহায্যে? অক্ষর, সংখ্যা অথবা চিহ্ন। অবশ্যই সেটা ভবিষ্যতে কি থাকতে হবে? ব্যবহারের অভিপ্রায় থাকতে হবে। দলিলের সংজ্ঞা দিছে 3 ধারায়, দণ্ডবিধির কত ধারায়? 29 ধারায়। তো
তারপরে দেখেন, তিন ধারায় প্রদত্ত দলিলের সংজ্ঞায় সকল গুরুত্বপূর্ণ পদার্থ অন্তর্ভুক্ত করা হয়েছে যার উপর লেখার মাধ্যমে প্রচলিত ছাপ বা চিহ্নের অন্য কোনো ধরন দ্বারা মানুষের চিন্তা বর্ণনা করা হয়। লিখিত যে কোনো জিনিস দলিল। দেখছেন, লিখিত যে কোনো জিনিস দলিল। মুদ্রিত, লিথোগ্রাফকৃত, ফটোগ্রাফকৃত সমস্ত শব্দই দলিল। কোনো বই, আন্ডারলাইন করেন, মানচিত্র, পরিকল্পনা দলিল, কোনো ধাতু খণ্ড, প্রস্তর খণ্ডের উপর কিছু খোদাই করা হলে তাও কি দলিল। কোন ব্যঙ্গচিত্র বা গোল্ডেন ক্যারিকেচার, ব্যঙ্গচিত্র মানে ওই যে দেখবেন যে পত্রিকায় নেতাকর্মীরা নিয়ে শেখ হাসিনার বড় ছবি আঁকছে, কার্টুন, খালেদা জিয়ার বড় ছবি আঁকছে, এটা হলো ক্যারিকেচার বা ব্যঙ্গ চিত্র। যখন পক্ষগণ আদালতের নিকট লিখিত আকারে কোনো বিবৃতি প্রদান করে, সেটা স্বাক্ষর করে, এমন স্বাক্ষরিত বিবৃতি দলিলের সংজ্ঞার আওতাভুক্ত। আর পড়া লাগবে না, এ জায়গায় শেষ। লাস্টের লাইনটা দেখেন, সুতরাং, পাইছেন ওই যে মোটা করে লেখা, সুতরাং কম্পিউটারে প্রস্তুতকৃত যে কোনো লেখা, আপনারা যে কোর্টে লেখার আগে আমরা কম্পিউটার ম্যানের কাছে লিখতে দেই না, লিখে সিসিটিভির ভিডিও, মোবাইলে ধারণকৃত ছবি, ভিডিও, ওয়েবসাইটে প্রকাশিত গেজেট ইত্যাদি ডিজিটাল রেকর্ড মর্মে গণ্য হবে। এগুলো সাক্ষ্য আইন অনুসারে দলিলের অন্তর্ভুক্ত। তাহলে ডিজিটাল রেকর্ড বর্তমানে কি দালিলিক সাক্ষ্য। ডিজিটাল রেকর্ড যদি কেউ না বোঝেন, অডিও, ভিডিও, ছবি, কম্পিউটারে, টিভিতে যা দেখেন সব ডিজিটাল রেকর্ড, কম্পিউটারে যা দেখেন, মোবাইলে যা দেখেন সব কি ডিজিটাল রেকর্ড। তো আমরা বিগত বছরে একটা প্রশ্ন পড়ে আমরা নামাজের বিরতিতে যাব। দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী নিম্নের কোনটি সঠিক নয়? মানচিত্র একটি দলিল, এটা সঠিক। মুদ্রিত বই একটি দলিল, সঠিক। বেসরকারি দপ্তর হিসাব বই একটি দলিল। ব্যঙ্গচিত্র দলিল নয়, এটা কি নয়? সঠিক নয়, কারণ ব্যঙ্গচিত্রও একটা কি দলিল। তো আমাদের আসরের নামাজের বিরতি, আমরা নামাজ পড়ে এসে বাকিটা আবার শুরু করবো ইনশাল্লাহ। চলেন দ্রুত যাই। আচ্ছা, দেখেন, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড, এখান থেকে প্রশ্ন এসেছিল। ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড, ডিজিটাল রেকর্ড আর ইলেকট্রনিক রেকর্ড। দেখেন, এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা এভিডেন্স অ্যাক্ট 1872 3 ধারায় ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ডের সংজ্ঞা যুক্ত করা হয়েছে। সংশোধন অনুসারে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড বলতে নিম্নলিখিত বিষয়গুলো যুক্ত হবে। কি কি দেখেন, আন্ডারলাইন করেন, ম্যাগনেটিক বা ইলেকট্রোম্যাগনেটিক, অপটিক্যাল, কম্পিউটার স্মৃতি, মাইক্রোফিল্ম, আন্ডারলাইন করবেন, অডিও, ভিডিও, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, ডিজিটাল ভিডিও ডিস্ক, ডিভিডি সহ কম্পিউটার উৎপাদিত মাইক্রোফিস ইত্যাদিতে প্রস্তুতকৃত, প্রেরিত, গৃহীত, ধারণকৃত রেকর্ড, ডাটা বা তথ্য। অর্থাৎ আপনারা ওই যে আগে আমাদের একটা সময় ছিল সিডি, ভিসিডি, ডিভিডি, নাকি? ওইটা ডিজিটাল রেকর্ড। এই যে পেন ড্রাইভে যা সংরক্ষিত আছে তাই কি ডিজিটাল রেকর্ড। হার্ড ডিস্কে যা সংরক্ষিত আছে সেটাও কি ডিজিটাল রেকর্ড। আপনার ফোনের রম বলে রিড অনলি মেমোরি, ফোনের যে মেমোরি থাকে, কারো 10 জিবি বা 20 জিবি, এরকম যা আছে সবকিছু কি ডিজিটাল রেকর্ড। তারপরে দেখেন, ড্রোন ডাটা, ক্লোজ সার্কিট টেলিভিশন, সিসিটিভি এর রেকর্ডস, মানে এই যে সিসিটিভি ফুটেজ যেটা, ওটা কি ডিজিটাল রেকর্ড। ড্রোনের মাধ্যমে যে ফুটেজ সংগ্রহ করা হয় ওটাও কি ডিজিটাল রেকর্ড। তারপরে যে সেলফোন, মানে মোবাইল ফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডিজিটাল নিরাপত্তা আইন 2018-তে সংজ্ঞায়িত অন্য কোনো ডিজিটাল ডিভাইসের কোনো রেকর্ডস ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড মর্মে গণ্য হবে। তো এতটুকু পড়লেই হবে, পরের যে প্যারা আছে এটা পড়বো না, এটুক বাদ। আপনি জাস্ট বুঝতে পারলেন যে ডিজিটাল রেকর্ড আসলে কি। বিগত বছরের প্রশ্ন দেখেন, এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে কোনটি ইলেকট্রনিক রেকর্ড নয়? দেখেন, আমরা সফট ডাটা মানে হলো কম্পিউটারে যেটা থাকে। ধরেন আমি এই যে আপনারা আইন পাঠ তো বই, সামনে বই, আর আমি পড়াচ্ছি আইন পাঠের পিডিএফ, এটা হলো সফট ডাটা। আর আপনারা যেটা হাত দিয়ে ধরতেছেন পড়তেছেন, এটা হলো হার্ড কপি বা হার্ড ডাটা, বুঝছেন? তারপর ড্রোন ডাটা মানে ড্রোনের মাধ্যমে যেটা কালেক্ট করা হয়। সিসিটিভি ফুটেজ তো বুঝেন, বাট ডিএনএ ডাটা যেটা, ডিএনএ ডেটা, এটা আসলে ডিজিটাল রেকর্ড না, এটা হলো ফরেনসিক এভিডেন্স। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা ডিএনএ হলো মানুষের দেহ রিলেটেড, শরীর সংক্রান্ত, মানুষের শরীর সংক্রান্ত যা আছে, এই রক্তের রিপোর্ট, মূত্রের রিপোর্ট, বীর্যের রিপোর্ট বা অন্যান্য যে রিপোর্ট গুলো আছে, এগুলারে আপনার ডিজিটাল রেকর্ড বলা যাবে না, এগুলারে বলতে হবে ফরেনসিক এভিডেন্স বা ফরেনসিক সাক্ষ্য।
তো তাহলে ডিএনএ ডাটা, যদি এই জায়গায় বলছে ডি1ও, অ্যাকচুয়ালি হবে ডিএনএ ডাটা, এটা কিন্তু ইলেকট্রনিক রেকর্ড নয়। তো এই ধরনের প্রশ্নই হতে পারে যে কোনটি ডিজিটাল রেকর্ড আর কোনটি ডিজিটাল রেকর্ড নয়, বা কোনটি ইলেকট্রনিক রেকর্ড কোনটি ইলেকট্রনিক রেকর্ড নয়। আমরা চলে এসি প্রমাণ। সাক্ষ্য আইনের অধীন প্রমাণকে গোল দিবেন 3টি ভাগে ভাগ করছে। একটু আগে পড়ছি তথ্য বা ঘটনা কয় প্রকার? 2 প্রকার। তথ্য বা ঘটনা 2 প্রকার। দেখি তথ্য বা ঘটনা যে 2 প্রকার, এটা ফেরদৌস বলেন যে 2 প্রকার কি কি বলেন। স্যার এটা ফরেনসিক আর একটা সাইকোলজিক্যাল। আর ফিজিক্যাল। ফিজিক্যাল আর সাইকোলজিক্যাল দুইটা স্যার। ফিজিক্যাল আর সাইকোলজি। ফ্যাক্ট আর সাইকোলজিক্যাল ফ্যাক্ট। ফিজিক্যাল ফ্যাক্ট কি বলেন? এই যে মনে করেন আমি বাইরে ধাক্কা দিলাম কেন? এটা ফিজিক্যাল। আর সাইকোলজিক্যাল? সে মনে লাগতেছে বাইরে বাইরে রাস্তা দেব আজকে। এটা হচ্ছে সাইকোলজিক্যাল। দেখেন এখন দেখেন প্রমাণ হলো 3 প্রকার। দেখেন প্রমাণিত প্রুফড, ভুল বলে প্রমাণিত ডিসপ্রুফড, প্রমাণিত নয় নট প্রুফড। কি কি? প্রমাণিত প্রুফড, ভুল বলে প্রমাণিত কি ডিসপ্রুফড, প্রমাণিত নয় কি নট প্রুফড। এখন ভাই প্রথমে আমরা শিখি প্রমাণিত কি। দেখেন সাক্ষ্য আইনে সাধারণত আপনি দেওয়ানি মামলা করেন আর ফৌজদারি মামলা করেন, আমরা সামনে গিয়ে পড়বো বার্ডেন অফ প্রুফে। যিনি মামলা করেন প্রমাণ করার দায়িত্ব তার, তাতে আপনি দেওয়ানি মামলা করেন আর ফৌজদারি মামলা করেন। এখন প্রমাণিত কি? প্রমাণিত মানে হলো আপনি যেটা দাবি করছেন সেটা প্রমাণ করতে পারছেন। আপনি দাবি করছেন যে অমুক তমুক রে খুন করছে, রহিম করিম রে খুন করছে, রহিম করিম রে কি করছে খুন করছে, এবং আপনি আসলেই সাক্ষ্য দিয়ে প্রমাণ করছেন, আপনি যে সাক্ষীরা আনছিলেন প্রমাণ করছেন আসলেই রহিম করিম রে খুন করছে, তাহলে এটা হলো কি প্রমাণিত। তাহলে আপনার দাবির যে ঘটনার যে অস্তিত্ব আছে এটা আদালত সত্য বলে ভেবে নিয়েছে, এটা হলো কি প্রমাণিত। আচ্ছা, ভুল বলে প্রমাণিত। ভুল বলে প্রমাণিত মানে হলো আপনি যেটা দাবি করছিলেন সেটা আপনি প্রমাণ করতে পারেন নাই, বরং অপর পক্ষ দেখাইছে যে ঘটনা উল্টা। আপনি দাবি করছিলেন যে রহিম করিমরে হত্যা করছে, কিন্তু অপর পক্ষ এসে দেখাইছে যে রহিম, যেদিন করিম হত্যা হয় রহিম সেদিন ছিলেন বিদেশে, এবং এর শক্ত প্রমাণ আছে, ভিডিও আছে, অডিও ফুটেজ আছে, সেই দিন বাংলাদেশেই ছিল না। তাহলে আপনি দাবি করছেন রহিম করিমরে হত্যা করছে, কিন্তু অপর পক্ষ এসে প্রমাণ করছে যে না এরকম কোনো ঘটনা ঘটে নাই। তাহলে আপনি যেটা দাবি করছেন এটা কি বলে প্রমাণিত হয়েছে? ভুল বলে প্রমাণিত হয়েছে। তার মানে আপনি যেটা দাবি করেছেন এরকম কোনো ঘটনার অস্তিত্ব নাই। এই দুটো কি বুঝছেন? তাহলে আমি যেটা দাবি করছি আমি যদি সেটা প্রমাণ করতে পারি এটা বলে প্রমাণিত বা প্রুফড। আমি যেটা দাবি করছি আমি প্রমাণ করি না এবং অপরপক্ষ এসে প্রমাণ করছে যে এরকম কোনো ঘটনা ঘটে নাই, এটা কি ভুল বলে প্রমাণিত বা ডিসপ্রুভড। এখন 3 নাম্বার যেটা, সেটা হলো প্রমাণিত নয় নট প্রুভড। এটা কি? এটা হলো আমি দাবি করছি যে রহিম করিমরে হত্যা করছে, আমি এটা সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারি নাই, আবার অপর পক্ষ ভুল বলে প্রমাণ করতে পারি নাই। করিম ঠিকই মারা গেছে, এখন রহিম যে হত্যা করছে আমি যে সাক্ষীদের আনছিলাম তাদের সাক্ষ্য অনুসারে এটা প্রমাণিত হয় নাই, আবার অপর পক্ষ ভুল বলে প্রমাণ করতে পারে নাই। মানে আমি যা দাবি করেছিলাম আমি প্রমাণ করতে পারি নাই, অপর পক্ষ আমার দাবিতে ভুল বলে প্রমাণ করতে পারে নাই, এটারে বলে প্রমাণিত নয়, প্রমাণিত নয়। এখন হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন ভাই শুনেন, যে কোনো মামলায় এই যে প্রমাণিত, ভুল বলে প্রমাণিত, প্রমাণিত নয়, যে কোনো মামলায় এই 3টার যে কোনো একটা অবস্থার সৃষ্টি হবে। 2টারও সম্ভব না, 3টা সম্ভব নাই। কারণ যে কোনো মামলায় যদি বাদী পক্ষ মামলা প্রমাণ করে তাহলে বাদী মামলায় জয়লাভ করছে, বুঝেন কিনা? বাদী পক্ষ যা দাবি করছে বিবাদী পক্ষ ভুল বলে প্রমাণ করছে, তাহলে বাদী পক্ষ কি হেরে গেছে নাকি? তাহলে প্রমাণিত হলে বাদী পক্ষ জিতছে, আর ভুল বলে প্রমাণিত হলে বাদী পক্ষ কি হারছে। প্রমাণিত নয়, বাদী যেটা দাবি করছে বাদী সেটা প্রমাণ করতে পারে নাই, আর আসামিও ভুল বলে প্রমাণ করতে পারে না। এখন আসামি পারুক বা না পারুক, বাদী তো পারে নাই, তাহলে এই জায়গাও বাদী পক্ষ হারছে, বুঝতে পারছেন? তাহলে ভুল বলে প্রমাণিত হইলেও বাদী পক্ষ হারে, আবার কি প্রমাণিত নয় হলেও বাদী পক্ষ হারে।
শুধুমাত্র প্রমাণিত হইলেই বাদী পক্ষ কি জয়লাভ করে। তাহলে যে কোনো মামলায় এই তিনটা থেকে কয়টা পরিস্থিতির উদ্ভব হবে? যে কোনো একটা। তো এই যে যা বুঝাইলাম এই কথাগুলোই বইয়ের ভাষায় একটু লেখা আছে, আমরা একটু দেখি। দেখেন বইতে একটু জটিল করেই লেখা। প্রথমে দেখেন প্রমাণিত বা প্রুফড। প্রমাণিত অর্থ হলো কোনো বিষয়ের গোল দেবেন অস্তিত্ব নিশ্চিত করা। পাইছেন? জি, কোনো বিষয়ের অস্তিত্ব নিশ্চিত করা, বা কোনো বিষয়ের অস্তিত্ব এতটাই সম্ভাব্য যে একজন বিচক্ষণ ব্যক্তি সেটার অস্তিত্ব অনুমান করে। সাক্ষ্য আইনে 3 ধারা অনুসারে কোনো বিষয় প্রমাণিত হয়েছে তখনই বলা যায় যখন উপস্থাপিত সকল বিষয় বিবেচনা করে, যে দেখেন আদালত সকল বিষয় বিবেচনা করে, আন্ডারলাইন করবেন, আদালত সেটার অস্তিত্ব আছে বলে কি করে বিশ্বাস করছে, মানে বাদী যেটা দাবি করছে আদালত সেটার অস্তিত্ব বিশ্বাস করেছে, বা আদালত সেটার অস্তিত্ব এতটাই সম্ভাব্য বিবেচনা করে যে অনুরূপ পরিস্থিতিতে একজন বিচক্ষণ ব্যক্তির সেটার যে অস্তিত্ব আছে এমন অনুমানের ভিত্তিতে কাজ করা উচিত। আমরা একটা উদাহরণ পড়ি, দেখেন। ক এবং ক্ষয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে মর্মে দাবি করে ক ক্ষয়ের বিরুদ্ধে বিবাহ বৈধ মর্মে ঘোষণার মকদ্দমা দায়ের করে। এ জায়গায় মামলা করছে কে? ক। সে দাবি করছে বিবাহ কি বৈধ। বৈবাহিক সম্পর্কে প্রমাণস্বরূপ ক বিয়ের সময় উপস্থিত সাক্ষী এবং কাবিননামা দাখিল করে। সে এই যে বলছে যে আমি যে অমুকের আসলেই তার সাথে আমার বিয়ে হয়েছে, এই যে বিয়ের সাক্ষী আর কাবিননামা, এই যে সাক্ষীদের বক্তব্য ও কাবিননামা বিবেচনা করে বৈবাহিক সম্পর্কের অস্তিত্ব আছে মর্মে আদালত বিশ্বাস করে উক্ত সম্পর্ক প্রমাণিত কি করতে পারে, গণ্য করতে পারে। এইটুকু কি বুঝছেন? তাহলে সে যেটা দাবি করছে সে সেটা কি প্রমাণ করছে। এবার আসি মিথ্যা প্রমাণিত। ডিসপ্রুভড। কোন বিষয় মিথ্যা প্রমাণিত হয়েছে তখনই বলা যায় যখন উপস্থাপিত সকল বিষয় বিবেচনা করে আদালত, আন্ডারলাইন করেন, সেটার অস্তিত্ব বিশ্বাস করে না। কি করে না? বিশ্বাস করুন। আগেরটার প্রমাণের ক্ষেত্রে কিন্তু অস্তিত্ব বিশ্বাস করছিল, আর এ জায়গায় অস্তিত্ব বিশ্বাস করে না। বা আদালত সেটার অস্তিত্ব নেই বলে এতটাই সম্ভাব্য বিবেচনা করে যে অনুরূপ পরিস্থিতিতে একজন বিচক্ষণ ব্যক্তির সেটার যে অস্তিত্ব নেই এমন অনুমানের ভিত্তিতে কাজ করা উচিত। এই ক্ষেত্রে কোর্ট তার নিকটে দাখিলকৃত ঘটনাবলী বিশ্লেষণে এই সিদ্ধান্তে গ্রহণ করে যে আলোচ্য ঘটনার কোনো অস্তিত্বই ছিল না, অর্থাৎ উক্ত ক্ষেত্রে আদালত সেটাকে মিথ্যা বলে প্রমাণিত গণ্য করে। ডিসপ্রুভ বলতে ফলসের সমতুল্য। মিথ্যা প্রমাণিত কিসের সমতুল্য? ফলসের সমন্বিত। ডিসপ্রুভ বলতে মিথ্যা বিষয়কে বোঝায়। উদাহরণ দেখেন, ক স্ত্রী হত্যা মামলার আসামি, মানে করে বলছে সে তার স্ত্রীর হত্যা করেছে। ঘটনার সময় ক বাসায় ছিল মর্মে রাষ্ট্রপক্ষ দাবি করে। রাষ্ট্রপক্ষ দাবি করছে যেদিন স্ত্রী মারা গেছে সেই দিন তার স্বামী বাসায় ছিল। রাষ্ট্রপক্ষ আদালতে যে সকল বিষয় উপস্থাপন করেছে সেগুলো আসামি ঘটনার সময় বাসায় ছিল সেটা আদালতকে বিশ্বাস করায় না, এবং এই কারণে আসামি যে বাসায় ছিল সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। এই উদাহরণ স্বয়ং সম্পূর্ণ না। এটা হলো যে রাষ্ট্রপক্ষ তো দাবি করছে স্বামী বাসায় ছিল, এখন রাষ্ট্র ছিল, রাষ্ট্রপক্ষ তো যা যা বলছে তাতে প্রমাণিত হয় না যে স্বামী বাসায় ছিল। এটা একটা। আর একটা হলো অপর পক্ষে এসে প্লি অফ এলিবি দাবি করছে। প্লি অফ এলিবি মানে হলো আসামি এসে বলছে যে আমি অন্যত্র ছিলাম। আসামি এসে দেখাইছে যে আমি বাসায় ছিলাম না, আমি গেছিলাম মাহবুব সাহেবের বেকারিতে, ওই সময় ওই ওই 2 দিন আমি ওই জায়গায় ছিলাম, পর্যবেক্ষণে গেছিলাম। তো তাহলে প্রমাণিত হলো যে আসলে ওই সময় সে ছিল না। তাহলে এটা কি বলে প্রমাণিত হয়েছে? ভুল বলে প্রমাণিত হয়েছে। এবার আসেন প্রমাণিত নয়। উপরের 2টা উদাহরণই আমি প্রমাণিত নয় দিয়ে প্রমাণ করতে পারি। উপরের 2টা উদাহরণ, ধরেন আগের উদাহরণ ছিল যে অমুক দাবি করছে যে সে হলো তার বৈধ স্ত্রী, এবং সে কাবিননামা দেখাইছে আর কি দেখাইছে, সাক্ষীরা আনছে। এখন ওই বিষয়টা যদি আমি এইভাবে বলি, সে কাবিননামা দেখাইতে পারে নাই, আর যে সাক্ষীরা আনছে তারা বিয়ের সাক্ষী না, সেটা ঠিকঠাক ভাবে প্রমাণ করতে পারে নাই। আবার ওই স্ত্রীও বলতে পারে নাই যে অমুক তার স্বামী না, মানে ইনিও ইনার মামলা ঠিকঠাক ভাবে প্রমাণ করতে পারে নাই, অপর পক্ষের তরফ থেকেও এটা ভুল বলে প্রমাণ করতে পারে নাই। তাহলে ধরে নিয়ে হবে এটা কি প্রমাণিত নয়। প্রমাণিত নয়। আর প্রমাণিত নয়ের সুবিধাও পাবে কে? বাদী না, বিবাদী। প্রমাণিত নয়ের সুবিধাও পাবে কে? আসামি বা বিবাদী। আর যদি আমি এটার কথা বলি যে স্ত্রী হত্যা মামলায় স্বামীরে বলছে যে স্বামী বাসায় ছিল, এখন রাষ্ট্র যা যে সাক্ষ্য দেখাইছে তাতে বোঝা যাচ্ছে না যে স্বামী বাসায় ছিল কি ছিল না, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না।
আবার আসামিও বলতে পারে না যে সে অন্যত্র ছিল, তাহলে রাষ্ট্র প্রমাণ করতে পারে নাই, আসামিও ভুল বলে প্রমাণ করতে পারে নাই, তার মানে বিষয়টা প্রমাণিত নয়। আর যখন প্রমাণিত নয় সুবিধা পাবে কে? আসামি। বুঝছেন? এই যে দেখেন, যারা বুঝেন নাই তাদের মাথায় দিয়ে খালি প্রমাণ প্রমাণিত নয় এগুলাই ঘুরতেছে। মানে বিষয়টা হলো এই জিনিসগুলো বোঝার জন্য আপনার মনোসংযোগ একেবারেই এই এই এটার উপর রাখতে হবে। একটু অন্যমনস্ক হয়ে গেলে আর বোঝা যাবে না। দেখেন, তো কোনো ঘটনা যখন প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত কোনোটাই হয় না, মানে আমিও প্রমাণ করতে পারি নাই, ও মিথ্যা প্রমাণ করতে পারে নাই, তখন সেটা প্রমাণিত নয় হিসেবে গণ্য হবে। বুঝছেন? A fact is said not to be proved when it is neither proof nor disproved. অর্থাৎ যখন সত্য ঘটনা সত্য বলে প্রমাণিত হয়নি, বা যখন মিথ্যা ঘটনা মিথ্যা বলেও প্রমাণিত হয়নি, বা কোনো ঘটনার যে অস্তিত্ব আছে বা নেই তাও প্রমাণিত হয়নি, সেই ক্ষেত্রে সেটা প্রমাণিত নয় বলে গণ্য হবে। একটা উদাহরণ দেখেন, গাড়ি চুরির মামলায় চোরের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে সে গাড়ির ইঞ্জিন রং ইত্যাদি পরিবর্তন করছে এবং নতুন মালিকের নামে গাড়িটি কি করেছে? নিবন্ধন করেছে। কিন্তু ইঞ্জিন ও গাড়ির রং কে পরিবর্তন করেছিল সেই বিষয়ে কোনো সাক্ষ্য ছিল না। বলছে যে ইঞ্জিন আর গাড়ির নাম্বার পরিবর্তন করছে, বাট কে পরিবর্তন করছে তা ওই জায়গা নাই। সুতরাং বিষয়টি আসামির বিরুদ্ধে প্রমাণিত বলা যায় না, বরং বলা যায় কি প্রমাণিত নয়। আর প্রমাণিত নয় হলেও সুবিধা পাবে কে? তো তাহলে প্রমাণ কত প্রকার? প্রুফড, ডিসপ্রুফড আর নট প্রুফড। দেখি এই তিনটা আমরা একটু, প্রথমটা আমরা এই তিনটা একটু আমাদের দীনেশ সাহেবের কাছ থেকে শুনি। উনি আছে? দেন দীনেশ, মাইক্রোফোন নেন। বিশিষ্ট আইনবিদ দীনেশ, বলেন। স্যার, সাক্ষ্য আইনের অধীন প্রমাণ তিন ভাগে ভাগ করছে। ঠিক একটা হচ্ছিল প্রমাণিত, প্রুফড, দেখে দেখে বলেন কে? আর হচ্ছিল ভুল করে প্রমাণিত, আর একটা হলো প্রমাণিত নয়। রাখ ছাড়িয়ে দে। তারপর নয় স্যার, বলেন। এখন যেটা বলছে যে প্রমাণিত, স্যার বলেন। প্রমাণিত যে কথাটা বলছে এটা হচ্ছিল যে ওই আপনি যেভাবে উদাহরণ দিয়ে বলছেন যে এক জায়গায় একজন ওই ওই বিবাহ স্বীকার করতেছে না, এখন ও যে কোর্টে মামলা করছে, মামলা করার পরে ও বলতেছে যে আমার অমুক তারিখ অমুক জায়গায় বসে বিয়ে হয়েছে, অমুক অমুক সাক্ষী ছিল, এটা হলো প্রমাণিত। আদালত বিষয় কথা এটা সঠিক, এটা হলো প্রমাণিত। আর আরেকটা হলো প্রমাণিত নয়, যেটা বলছে সেটা হলো স্যার ওই দেখা যায় মামলা করছে, ওই যে বিয়ের বাদী করছে, বিয়ের বাদী মামলা করছে, এখন দেখা যায় উনি প্রমাণ করতে পারি নাই, আবার আসামি পক্ষ এই কথাটা তেমন ভালো রেজাল্ট দিতে পারে নাই, এটা আসলে ভুল বলে প্রমাণিত, প্রমাণিত নয়, প্রমাণিত এটা নয়। হলো প্রমাণিত হ্যাঁ, নয়। মানে কেউই বাদী দাবি করছে সেটা প্রমাণ করতে পারে না, বিবাদীও ভুল বলে প্রমাণ করতে জি, পারে নাই, তাহলে এটা হলো প্রমাণিত নয়। হ্যাঁ। আর 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 ভুল বলে প্রমাণিত আর ভুল কোনটা? বলে প্রমাণিত হলো যে স্যার ওই যে মামলা বাদী করছে, হ্যাঁ, ঠিক আছে, উনিও প্রমাণ করতে পারে নাই, আর ওই বিবাদীও ওটা প্রমাণ করতে পারে নাই। না, এত লেটা ফেটা হয়ে গেছে আপনার বাসায়। হয় নাই, বাদী যেটা দাবি করছে বাদী প্রমাণ করতে পারে নাই, উল্টো বিবাদী এসে বাদীর দাবিরে ভুল বলে প্রমাণিত করছে, এটা হলো ডিসপ্রুভড বা ভুল বলে জি, প্রমাণিত। জি, দেখেন, আমি দাবি করছি যা আমি প্রমাণ করতে পারছি, এটা প্রমাণিত। আমি দাবি করছি যা আমার দাবিরে অপরপক্ষ ভুল বলে প্রমাণ করছে, এটা হলো ভুল বলে প্রমাণিত। প্রমাণিত নয়। আমি দাবি করছি যা আমি সেটা প্রমাণ করতে পারি নাই, অপরপক্ষ ভুল বলে প্রমাণ করতে পারে না, এটা হলো প্রমাণিত নয়। সহজ কথা। জি স্যার। সেলফ প্র্যাকটিসের 3 নম্বর প্রশ্নটা দেখেন, এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা নিম্নলিখিত কোনটি দলিলের অন্তর্ভুক্ত করা হয়েছে? মানচিত্র, বই, ধাতু খণ্ডের উপর খোদাই করা কোনো কিছু, ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ডে দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে কত সালে? 2022 সালে। এই নির্মল, নেন মাইক্রোফোন নেন, ধরেন। এই 3 নম্বর প্রশ্ন পড়েন জোরে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর অধীনে কোর্ট বলতে অন্তর্ভুক্ত হবে না হুম। সকল বিচারক, সকল বিচারক। সকল ম্যাজিস্ট্রেট, হুম। বিচারক, সাক্ষ্য নিতে আইনগত ক্ষমতা সম্পন্ন সকল ব্যক্তি। স্যার, এখানে তো সালিসকারী হবে না। সালিসকারী হবে না নাকি? জি। সালিসকারী বিচারক হিসেবে গণ্য হবে না। 6 নম্বর পড়েন নির্মল। যখন কোনো জিনিস প্রমাণিত হয় না
বা ভুল বলেও প্রমাণিত হয় না, তখন তখন তাকে কি বলে? কি বলে? প্রমাণিত হয় না বা ভুল তথ্য নট প্রুফ, তখন সেটার বলে প্রমাণিত নয়, নয়। নট প্রুফ। বুঝছেন? জি। 8 নাম্বার ইম্পর্টেন্ট, 8 নাম্বার পড়ে নিবেন। 9 নাম্বার দেখেন, এ ফ্যাক্ট ইজ নট টু বি প্রুভড হোয়েন ইট ইজ নাইদার ড্যাশ নর ড্যাশ প্রুফড অর ডিসপ্রুভড, মানে যেটা প্রমাণিত হয় না, ভুল বলে প্রমাণিত হয় না, সেটার বলে প্রমাণিত নয়। 10 নাম্বার, নিম্নলিখিত কোনটি ডকুমেন্ট নয়? ম্যাপ, নকশা, ব্যঙ্গচিত্র, পাথরে খোদিত শব্দাবলী, কোনো বিষয়ে কোনো ব্যক্তির মতামত। আমরা জানি ডকুমেন্ট হতে হলে কোনো পদার্থের উপর লিখতে হবে, তো এটা তো কোনো বিষয়ে মতামত দেওয়া তো লিখিত রূপ না, তো না, এটা কি না? ডকুমেন্ট ডকুমেন্ট না। না। তো আমরা এ পর্যন্ত যতটুকু পড়ছি, কারো কোনো প্রশ্ন আছে? বলেন। অনলাইন অফলাইন মিলিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। অফলাইনে কোনো প্রশ্ন আছে? আপনাদের কোনো প্রশ্ন নাই? প্রশ্ন তো ওই যে এখানে একজন বলেন, জুনাইরা বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, রেজিস্টার অফিস কি আদালতের মধ্যে পড়তেছে? না না না। না না, আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। দিনেশ মাইক্রোফোন দেন। স্যার, আমার প্রশ্নটা হলো যে দি এভিডেন্স অ্যাক্ট 1872 অধীন আদালত বলতে অন্তর্ভুক্ত হবে না, এটা কি যে ওই যে বলে এসেছিলাম যে এক ধারার প্রশ্ন, এক সাক্ষ্য নিয়ে এক ধারার যে বিষয়টা বললাম না, তাহলে আদালতের সংজ্ঞা তো দিয়েছে 3 ধারায়, আপনি এক ধারায় যাচ্ছেন কে? এ এক জায়গাতে ধারার আদালতে সালিশ বললাম আর এক ধারাতে বলছে কোন জায়গায় সাক্ষ্য আইন প্রযোজ্য হবে আর কোন জায়গা হবে না। হবে না, আর এই জায়গাতে বলছে কি আদালত বলে গণ্য হবে না, দুইটা তো দুই বিষয়। ঠিক আছে। বুঝছেন? আচ্ছা, আমরা দেখেন 3 ধারা পড়া শুরু করি। এতক্ষণ তো 3 ধারাই পড়লাম নাকি? বাট এখন এই 3 ধারায় দেখেন সাক্ষ্যের প্রকারভেদ। সাক্ষ্য অ্যাকচুয়ালি আগে ছিল 2 প্রকার। 2022 সালের আগে মৌখিক সাক্ষ্য আর দালিলিক সাক্ষ্য, বাট 2022 সালে সাক্ষ্যরে করছে 3 ভাগে ভাগ। দেখেন, প্রথমে ভাগ করছে মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, শরীর সম্বন্ধনীয় বা কি সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য। So, যদি এখন বলে যে সাক্ষ্য কত প্রকার? সাক্ষ্য 3 প্রকার: মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স, দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স, শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য, ফিজিক্যাল আর ফরেনসিক এভিডেন্স। বুঝছেন? এখন দেখেন এই মৌখিক সাক্ষ্য আবার 2 প্রকার, একটা হলো প্রত্যক্ষ সাক্ষ্য আর একটা কি শোনা সাক্ষ্য। এগুলো আমরা বিস্তারিত পড়বো, জাস্ট আমি একটু বলে যাই। প্রত্যক্ষ সাক্ষ্য হলো আমি নিজে যেটা দেখেছি বা নিজের কান দিয়ে যেটা শুনেছি, সেটাই হলো প্রত্যক্ষ সাক্ষ্য। আমি দেখছি অমুক অমুকরে হত্যা করছে, আমি দেখছি অমুক অমুকের বাড়ি চুরি করছে, আমি নিজে স্বয়ং দেখছি, এটা হলো প্রত্যক্ষ সাক্ষ্য। বুঝছেন? আর আমারে ফেরদৌস এসে বলছে যে অমুক অমুকরে হত্যা করছে, কিন্তু আমি স্বয়ং দেখি নাই কে কারে হত্যা করছে, আমি আরেকজনের কাছ থেকে শুনেছি, এটা হলো শোনা সাক্ষ্য বা হিয়ারসে এভিডেন্স। বুঝছেন? তাহলে প্রত্যক্ষ সাক্ষ্য মানে আমি নিজে যেটা দেখছি, নিজে যেটা শুনছি। শুনছি বলতে এটা বুঝাই যে এক জায়গা অমুক অমুকরে হত্যা করছে, কে কারে হত্যা করছে আমি দেখতে পারি না, এবার চিৎকার শুনছি আমার নিজ কান দিয়ে, যে ও বলতেছে যে আমার আমি রোনা, অমুক আমারে মারিস না, আমার দেখার সুযোগ ছিল না, আমি কি শুনছি, এটা প্রত্যক্ষ সাক্ষ্য। কিন্তু আমি যদি আর একজনের কাছ থেকে শুনছি যে অমুক রে যে এমন মারা মারছে এমন চিৎকার করছিল, আমার কাছে এসে সে বলছে, তাহলে এটা হয়ে যাবে কি শোনা সাক্ষ্য। ধন্যবাদ। তারপরে দেখেন দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্যরে কয় ভাগে ভাগ করেছে দেখেন: প্রাথমিক সাক্ষ্য প্রাইমারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য সেকেন্ডারি এভিডেন্স। এই প্রাথমিক সাক্ষ্য হলো স্বয়ং যে মূল দলিলটা, এটা হলো প্রাথমিক সাক্ষ্য, আর মূল দলিলের ফটোকপি অবিকল নকল এটা হলো মাধ্যমিক সাক্ষ্য। আপনি যদি কোনো মামলায় আপনার কাবিননামার মূল কপি দেখান, এটা হলো প্রাথমিক সাক্ষ্য, আর যখন আপনি কাবিননামার ফটোকপি দিয়েছেন তখন এটা কি মাধ্যমিক সাক্ষ্য।
বুঝছেন? আর এছাড়া দেখেন শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য, ওই যে শরীর সম্বন্ধীয় সাক্ষ্য যে ডিএনএ টেস্ট করে, যে অমুক কি আসলে বাদীর ছেলে কিনা। বাটোয়ারার মামলা করছে, এখন বাটোয়ারার মামলায় বিবাদী যারা তারা আবেদন করছে যে অনার উনি তো বাটোয়ারার মামলা করছে কিন্তু উনি তো অমুকের পুত্র না, তার ডিএনএ টেস্ট করা হোক, যে ওই পিতার সাথে তার ডিএনএ টেস্ট করে দেখা হলো যে তার ডিএনএ এর সাথে ওই ব্যক্তির ডিএনএ এর কোনো মিল নাই। তাহলে এই যে ডিএনএ টেস্ট, এই যে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটারে বলে কি সাক্ষ্য? ফরেনসিক সাক্ষ্য। বুঝতে পারছেন? তো এরপরে দেখেন স্বাক্ষরে আরো দুই ভাগে ভাগ করছে। একটা হলো পারিপার্শ্বিক অবস্থাগত সাক্ষ্য, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, আর একটা হলো সর্বোত্তম সাক্ষ্য। এই আমরা এই যে সর্বোত্তম সাক্ষ্য হলো এটা বলতে পারি যে প্রাথমিক সাক্ষ্য আর মাধ্যমিক সাক্ষ্য, এই দুইটার মধ্যে উত্তম কোনটা বলেন তো? মূল দলিল আর ফটোকপি যদি থাকে কোনটা ভালো? মূল দলিল। আর আমি স্বয়ং দেখছি আর একজনের কাছ থেকে শুনে বলছি, কোনটার মূল্য বেশি? স্বয়ং দেখছি। তাহলে এই যে স্বয়ং যেটা দেখছি আর মূল যে দলিল, এই দুইটা হলো সর্বোত্তম সাক্ষ্য। আর বাদ বাকি পারিপার্শ্বিক অবস্থাগত সাক্ষ্য মানে হলো যে ধরেন আমাদের এখানে একটা ঘটনা ঘটছে, এই জায়গায় খান ল একাডেমি কোচিং তো 5 তলায়, তো আমাদের উপরে চিৎকার চেঁচামেচি, তাহলে নিচ থেকে যদি কেউ দৌড়াই আসলো দেখলো যে ততক্ষণে ঘটনা ঘটে গেছে, তাহলে তারা এসে দেখলো যে যা যা পড়ে আছে ইটি আছে, এইগুলো হলো পারিপার্শ্বিক অবস্থাগত সাক্ষ্য। বুঝতে পারছেন? কিন্তু যারা স্বয়ং ঘটনাটা দেখছে, উপস্থিত আছে, তারা হচ্ছে প্রত্যক্ষ সাক্ষ্য বা সর্বোত্তম সাক্ষ্য। তাহলে স্বাক্ষরে কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভাগে ভাগ করা যায়। আমি জাস্ট ধারণা দিলাম। প্রথমত হলো মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য। মৌখিক স্বাক্ষরে ভাগ করা যায় কয় ভাগে? 2 ভাগে। আবার দালিলিক স্বাক্ষরে ভাগ করা যায় 2 ভাগে। ফরেনসিক সাক্ষ্যের কোনো প্রকারভেদ নাই। আবার স্বাক্ষরে ভাগ করা যায় 2 ভাগে, একটা হলো সর্বোত্তম সাক্ষ্য আর একটা হলো পারিপার্শ্বিক অবস্থাগত সাক্ষ্য। এখন আমরা এখানে একটু পড়ি, দেখেন যে সাক্ষ্য আইনে 3 ধারায় সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে। 3 ধারায় গোল দিবেন 3 প্রকারের সাক্ষ্য, যথা মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য উল্লেখ আছে। মৌখিক সাক্ষ্য সম্পর্কে আন্ডারলাইন করবেন 59 থেকে 60 ধারা পর্যন্ত আলোচনা করেছে। দেখেন মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দিয়েছে কত ধারায়? 3 ধারায়। বাট মৌখিক সাক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে 59 আর 60। অপরদিকে দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা দিয়েছে কত ধারায়? 3 ধারায়। কিন্তু দালিলিক সাক্ষ্য সম্পর্কে আন্ডারলাইন করবেন 61 থেকে 73 ধারায় আলোচনা করা হয়েছে। অপরদিকে ফরেনসিক সাক্ষ্যের সংজ্ঞা দিয়েছে 3 ধারায়, কিন্তু ফরেনসিক সাক্ষ্য নিয়ে 45 ক ধারায়, শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে বিশেষজ্ঞ মতামত 73 খ ধারায়, 89 ক ধারায় আলোচনা করা হয়েছে। সো সর্বপ্রথম আমরা চলে আসি সাক্ষ্যের অর্থ। সাক্ষ্য আসলে কি? এই বিষয়টা আসলে কোর্টে না গেলে বুঝতে পারবেন না, বা আমি যদি এইভাবে বলি যে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কোনো কথা বললেই কিন্তু সেটা সাক্ষ্য না, জানেন? অথবা ভাবতে পারেন যে কাঠগড়ায় দাঁড়ায় কোনো কথা বললেই মনে হয় সাক্ষ্য না। সাক্ষ্য সেটা যেটা সাক্ষী এসে জবানবন্দি দেয়, প্রতিপক্ষ তারে জেরা করে, তখনই সেটা কি? সাক্ষ্য। কিন্তু জামিন শুনানির সময় আসামির কথা শুনছে, নালিশকারীর কথা শুনছে, মামলা ফাইলিং এর সময় শপথপূর্বক জবানবন্দি নিছে, এইগুলা কিন্তু সাক্ষ্য না। বুঝছেন? তাহলে সাক্ষ্য একটা মামলায়, যদি আপনি বলেন যে ফৌজদারি মামলায় শুরু হয় চার্জ গঠনের পরে, দেওয়ানি মামলা শুরু হয় ইস্যু গঠনের পরে। সহজ কথা, সাক্ষী এসে জবানবন্দি দেবে, প্রতিপক্ষ তাকে জেরা করবে, এটারই বলে কি? সাক্ষ্য। তো সাক্ষ্য আইনের 3 ধারায় সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে। এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা 3 ধারায় সাক্ষ্যের সংজ্ঞার সাবক্লজ 2 এর পর সাবক্লজ 3 সন্নিবেশিত করে শরীর সম্বন্ধনীয় বা ফরেনসিক সাক্ষ্যের সংজ্ঞা যুক্ত করা হয়েছে। সুতরাং সংশোধিত আইন অনুসারে সাক্ষ্যের সংজ্ঞা নিম্নরূপ। কি কি দেখেন? বিচার বা অনুসন্ধানের অধীন বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আদালত, আন্ডারলাইন করবেন, কোন সাক্ষীকে যে বিবৃতি দেওয়ার অনুমতি দেয়, কোন সাক্ষীরে কি যে বিবৃতি দেওয়ার অনুমতি দেয় বা সাক্ষী কর্তৃক যে বিবৃতি আদালতে দেওয়ার প্রয়োজনীয়তা আছে, সেটাই সেই বিবৃতি হলো কি হলো? সাক্ষ্য। এবং এইসব বিবৃতির কি সাক্ষ্য বলে? তার মানে আমি আদালতে গিয়ে শপথ বাক্য পাঠ করার পরে ওই বিচার্য বিষয় সম্পর্কে মুখ দিয়ে যে কথাগুলো বলি, সেটারে কি বলে? মৌখিক সাক্ষ্য। অপরদিকে 2 নম্বরে দেখেন, আদালতের গোল দিবেন নিরীক্ষার।
আদালতের কি নিরীক্ষার বা পরিদর্শনের জন্য যেসব দলিল উত্থাপন করা হয়, কিসের জন্য? নিরীক্ষার বা পরিদর্শনের জন্য যেসব দলিল উত্থাপন করা হয় সেই সকল দলিলকে দালিলিক সাক্ষ্য বলে। পাইছেন? তাহলে আমি আদালতে নিরীক্ষার বা পরিদর্শনের জন্য মুখ দিয়ে বলি নাই, আদালতে যা যা দেখাইছি সব হলো কি দালিলিক সাক্ষ্য। অপরদিকে 3 নম্বরে দেখেন, রক্ত, বীর্য, চুল। সহজ কথা বললে দেহ সংক্রান্ত, মানব দেহ সংক্রান্ত। রক্ত, বীর্য, চুল, সকল দৈহিক উপাদান, অঙ্গ, অঙ্গের অংশ, ডিএনএ, আঙ্গুলের ছাপ, তালুর ছাপ, চোখের কনিনিকার ছাপ, পায়ের ছাপ, সকল উপাদান সমূহ, বস্তু সমূহ, অনুরূপ প্রকৃতির অন্য কোনো উপাদান বা বস্তু শরীর সম্বন্ধীয় ফরেনসিক সাক্ষ্যে গণ্য হবে যদি উপাদান সমূহ বা বস্তু সমূহ প্রতিষ্ঠা করে সে কোনো অপরাধ করছে। মানে ডিএনএ রিপোর্টের মাধ্যমে প্রমাণ করা হলো যে আসলেই সে এই অপরাধটা করছে, বা অপরাধ বা ভুক্তভোগীর মধ্যে অপরাধ বা এবং এর অপরাধীর মধ্যকার কোনো সংযোগ বা সম্পর্ক প্রতিষ্ঠা করে, কোনো ঘটনা প্রমাণ করে বা মিথ্যা প্রমাণ করে। ধরেন আমাদের খান ল একাডেমিতে টাকা চুরি হয়েছে, এখন এই হাতের ছাপ দিয়ে পুলিশ বের করলো যে এটা কার ছাপ, তাহলে এই হাতের ছাপটা কি কি সাক্ষ্য? ফরেনসিক সাক্ষ্য। এই হলো সাক্ষ্য। তাহলে আমরা নামাজের বিরতিতে যাব, বাট তার আগে এটা একটু শেষ করে যাই। দেখেন, তাহলে সাক্ষ্যের সংজ্ঞা দিছে 3 ধারায়। আবার যদি বলেন মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য, এগুলারও সংজ্ঞা দিছে কয় ধারায়? 3 ধারায়। তো জেনে রাখা ভালো। দেখেন, এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা সংশোধিত সাক্ষ্য আইনের কত ধারায়? 3 ধারায় 3 শ্রেণীর সাক্ষ্য দেওয়া হয়েছে, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য আর কি ফরেনসিক সাক্ষ্য। লাস্টের লাইনটা দেখেন, যেহেতু এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 অনুসারে দলিল বলতে ডিজিটাল রেকর্ডও যুক্ত হবে, সেহেতু দালিলিক সাক্ষ্য বলতে ডিজিটাল সাক্ষ্য অন্তর্ভুক্ত হবে। তো যদি আপনারা বলে ডিজিটাল রেকর্ড কি সাক্ষ্য? দালিলিক সাক্ষ্য। সেলফ প্র্যাকটিসের 3, 4, 7, 8 এগুলা ইম্পর্টেন্ট। আমরা নামাজের পরে 59 এবং 60 ধারা পড়া শুরু করবো ইনশাল্লাহ। দেখেন, আমরা এখন আলোচনা করব মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে তো 3 ধারায়, কিন্তু মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি আলোচনা করেছে 59 এবং 60 ধারায়। তো প্রথমে দেখেন যে মৌখিক সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে, আন্ডারলাইন করেন, 3 ধারায়। এবং মৌখিক সাক্ষ্য দ্বারা কোনো বিষয়ে প্রমাণ 59 ধারায় আলোচনা করেছে, আর 60 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। তো প্রথমে দেখেন, মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স। মৌখিক সাক্ষ্যের ইংরেজি কি? ওরাল এভিডেন্স। 3 ধারায় বলা হয়েছে, অনুসন্ধানের অধীন বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আদালত কোন সাক্ষীকে, এটাকে অনুসন্ধান লিখছে না, অ্যাকচুয়ালি হবে বিচার বা অনুসন্ধান। বিচার বা অনুসন্ধানের অধীন বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আদালত কোন সাক্ষীকে যে বিবৃতি দেওয়ার অনুমতি দেয় বা সাক্ষী কর্তৃক যে বিবৃতি আদালতে দেওয়ার প্রয়োজনীয়তা আছে সেই বিবৃতিকে কি বলে? মৌখিক সাক্ষ্য। এখন দেখেন, মৌখিক সাক্ষ্য অর্থ হলো, গোল দিবেন, সাক্ষী নিজে যে বিবৃতি আদালতের নিকট প্রদান করে। কোন সাক্ষী যখন কোন বিবৃতি আদালতের কাছে প্রদান করে সেটাকে কি বলে? মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য বলতে শুধুমাত্র কোনো ব্যক্তি কোনো সাক্ষী মুখ দিয়ে যে শব্দ বলে তা নয়, আন্ডারলাইন করেন, মুখ দিয়ে যে শব্দ বলে তা নয়, বরং আন্ডারলাইন করবেন অসুস্থতার জন্য যে ব্যক্তি কথা বলতে অক্ষম, সে গোল দিবেন চিহ্ন বা ইশারায় যে বক্তব্য দিয়ে থাকে তাও মৌখিক সাক্ষ্য বলে গণ্য হতে পারে। অর্থাৎ আপনি মুখ দিয়ে বলতেছেন, মৌখিক সাক্ষ্য তো হচ্ছেই, কিন্তু যিনি আসলে অসুস্থ, কথা বলতে পারতেছে না, তিনি যদি কোনো কিছু মুখ দিয়ে বলে সেটাও কি সাক্ষ্য? মুখ দিয়ে তো বলতেছে না, ইশারায় বলতেছে বা লিখে দিচ্ছে, সেটাও কি হবে? মৌখিক সাক্ষ্য। যেমন বোবা সাক্ষী চিহ্ন বা ইশারায়, যে দেখেন চিহ্ন বা ইশারায় যে সাক্ষ্য দেয় সেটা গোল দেবেন 119 ধারা অনুযায়ী সেটাকে মৌখিক সাক্ষ্য বলা হয়। এবং এই বোবা সাক্ষীর নিচে লেখেন ডাম উইটনেস, ডাম, এটার উচ্চারণ হবে ডাম, DUMB, ডাম উইটনেস। তো যদি আপনাকে বলে যে বোবা সাক্ষী সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? 119 ধারায়। বোবা সাক্ষী যদি কোনো কিছু লিখে দেয়, কাঠগড়ায় দাঁড়িয়ে লিখে দিচ্ছে,
সেটা কি লিখিত সাক্ষ্য না মৌখিক সাক্ষ্য? অবশ্যই সেটা মৌখিক সাক্ষ্য। এখন দেখেন মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ, আন্ডারলাইন করবেন, প্রুফ অফ ফ্যাক্টস বাই ওরাল এভিডেন্স, ধারা কত? 59। শুধু এ ধরনের আসতে পারে যে প্রুফ অফ ফ্যাক্টস বাই ওরাল এভিডেন্স, এই কথাটি কত ধারায় আছে? 59। প্রুফ অফ ফ্যাক্টস, প্রুফ মানে হলো প্রমাণ, অফ ফ্যাক্টস মানে বিষয়ের প্রমাণ, বাই দ্বারা, ওরাল এভিডেন্স মানে কি মৌখিক সাক্ষ্য দ্বারা। তাহলে কোন বিষয় প্রমাণ কি দ্বারা? মৌখিক সাক্ষ্য দ্বারা। কত ধারায়? 59 ধারায়। দেখেন 59 ধারায় বিধান করা হয়েছে, আন্ডারলাইন করেন, দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। আন্ডারলাইন করেন, দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। ইংরেজিটা দেখেন, তারপর আমি ব্যাখ্যা দিই। অল ফ্যাক্টস except the contents of documents may be proved by the oral evidence। বলতেছে যে জায়গায় দলিল দরকার সেই জায়গায় দলিলই লাগবে, ওই জায়গায় মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। আর দলিল ছাড়া সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। দিনের যে জায়গায় বিয়ের কাবিননামা দেখাইতে চাইছে সে জায়গায় বিয়ের কাবিননামাই দেখাতে হবে। ওই জায়গা যদি আবুল হোসেন খান রে, তারপরে ওই যে আমাদের মাহবুব সাহেব নিয়ে যায় যে তোমরা দলিল দেখছো একটু বলে দাও, ওই জায়গায় কাজ হবে না। তাহলে দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় কি দ্বারা প্রমাণ করা যায়? মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। আর এই কথা কোথায় বলেছে? এই ইংরেজি বাংলা দুই লাইনই মনে রাখতে হবে, সরাসরি এই লাইন তুলে দিয়ে বলবে যে এই কথা কত ধারায় আছে। কত ধারা? 59 ধারা। তারপর দেখেন, অর্থাৎ দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না, মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না। তারপরে দেখেন যে কারণ হলো যেখানে কোনো লিখিত দলিল বা নথি থাকে সেই ক্ষেত্রে উক্ত লিখিত দলিল বা নথি দিয়েই উক্ত দলিলের বিবরণ প্রমাণ করতে হবে। দলিলের বিবরণ প্রমাণের ক্ষেত্রে উক্ত দলিলই হলো সর্বোত্তম সাক্ষ্য। 3টে স্টার দেন। দলিলের ক্ষেত্রে দলিলই হলো সর্বোত্তম সাক্ষ্য, ওখানে মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। হ্যালো, তাহলে ভাই আমি 59 ধারা আপনি আপনার ভাষায় বুঝেন যে দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। এই কথাটা কত ধারায় বলছে? 59। এবার আসেন আমরা 60 ধারা, ধারা 60, মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। সাক্ষ্য আইনে 60 ধারায় বলা হয়েছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। ইংরেজি লাইনটা আন্ডারলাইন করেন, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। তাহলে মৌখিক সাক্ষ্য অবশ্যই কি হতে হবে? প্রত্যক্ষ হতে হবে। এই কথাটার লাইনটা ছোট, বাট কথাটা খুবই তাৎপর্যপূর্ণ যে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হইতে হবে। এই কথার অর্থ আসলে কি? এই যে সর্বশেষ বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষায় প্রশ্ন আসছে যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, সাক্ষ্য আইনের প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক ধারা উল্লেখপূর্বক আলোচনা করুন। তো ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট মানে হলো, মানে আপনি যে মৌখিক সাক্ষ্য আদালতে গিয়ে দিবেন এটা আপনি স্বয়ং আপনাকে দেখতে হবে, স্বয়ং আপনাকে শুনতে হবে। শুনতে হবে মানে আরেকজনের মুখ দিয়ে শুনলে হবে না। ওই ঘটনাটা আপনি আপনার দেখার সুযোগ ছিল না, আপনি শুনছেন। ধরেন আমরা এখানে 5 তলায় আছি, নিচে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আমরা তো রাস্তায় তো দেখতেছি না, কিন্তু আমরা তো চিৎকার চেঁচামেচি শুনবো। তাহলে আমরা এই যে চিৎকার চেঁচামেচি শুনতেছি ওই মামলার বিচারে গিয়ে যদি বলি এটা প্রত্যক্ষ সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য এবং কি প্রত্যক্ষ। আর আমি যদি ছাদের উপর থেকে দেখি যে কে কারে অ্যাক্সিডেন্ট করছে আমি চোখ দিয়ে দেখছি, এটাও কি প্রত্যক্ষ। বুঝছেন? তাহলে প্রত্যক্ষ সাক্ষ্য অর্থ হলো যা আমার দেখার সুযোগ ছিল দেখছি, শোনার সুযোগ ছিল শুনছি, যা ইন্দ্রিয় দ্বারা অনুভব করার ছিল ইন্দ্রিয় দ্বারা অনুভব করছি। তাহলে এই সাক্ষ্য যদি আমি আদালতে গিয়ে দেই সেটা হবে কি? প্রত্যক্ষ সাক্ষ্য। অর্থাৎ আমি ধরেন রাতের বেলা ঘুমায় আছি, এখন হঠাৎ করে আগুনের ঘর বাড়ি পুড়ে যাচ্ছে, এই সেন্ট আমার নাকে আসছে, এই গন্ধ আমার নাকে আসছে, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। তাহলে ওই পরে জানা গেল অমুক অমুকের ঘর পোড়াই দিছে। এখন কে কার ঘর পোড়াইছে আমি তো জানি না, কিন্তু আমি যে ধোয়া পাইছি এইটুকু যদি আমি আদালতে গিয়ে বলি এটাই হলো কি? প্রথমত মৌখিক সাক্ষ্য, পরবর্তীতে সেটা কি? প্রত্যক্ষ। বুঝতে পারছেন? কিন্তু
আমি দেখি নাই, আমারে এসে নির্মল বলতেছে স্যার কোর্টে অমুক অমুক মক্কেল এমন ঘুষি দিছে দাঁত পড়ে গেছে। তাহলে কে কারে ঘুষি দিছে এটা নির্মল দেখছে, আমি তো দেখি নাই, কিন্তু আমি শুনলাম কার কাছ থেকে? নির্মলের কাছ থেকে। তাহলে এটা কিন্তু মৌখিক সাক্ষ্য হচ্ছে, বাট এটা প্রত্যক্ষ না, এটা হচ্ছে কি শোনা সাক্ষ্য। বুঝতে পারছেন? তাহলে সাক্ষ্য আইনের 60 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য কি হতে হবে? প্রত্যক্ষ। সাক্ষ্য আইনের 60 ধারা অনুসারে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। তো দেখেন, প্রত্যক্ষ সাক্ষ্য বা ডিরেক্ট এভিডেন্স, সাক্ষ্য আইনের 60 ধারায় প্রত্যক্ষ সাক্ষ্য বা ডিরেক্ট এভিডেন্সকে সংজ্ঞায়িত করা হয়েছে। মৌখিক সাক্ষ্য কখন প্রত্যক্ষ হবে সেটাই 60 ধারায় বিধান করা হয়েছে। 60 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে বলতে বোঝায়, আন্ডারলাইন করবেন, যে বিষয় দেখা যায় সেই বিষয়ে কোনো সাক্ষ্য দিতে হলে সেই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে যে বিষয়টি দেখেছে বলে দাবি করে। মানে যদি কেউ বলে যে এই ঘটনা আমি দেখছি, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। আর যদি কেউ বলে যে অমুক বলছে, সে দেখছে কিন্তু আমি দেখি নাই, তার কাছ থেকে আমি শুনছি, এটা কিন্তু 60 ধারায় গ্রহণযোগ্য হবে না। আবার যে বিষয় শোনা যায় সেই বিষয়ে সাক্ষ্য দিতে হলে সেই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে যে বিষয়টি শুনেছে বলে তবে। এখানে শোনা যায় মানে এই না যে আমার কাছে একজন এসে বললো ওর কথা শুনছি, এটা না। কিন্তু শোনা যায় মানে আমি যে ঘটনার সাক্ষ্য দিচ্ছি ওই ঘটনাটা দেখার সুযোগ আমার ছিল না, কিন্তু আমি কি শুনছি, কারো মুখ দিয়ে শুনি নাই, ওই ঘটনাটা আমি আত্মচিৎকার শুনছি যে অমুক বলতেছে যে আমারে মেরো না, কিন্তু আমি দেখি নাই। তাহলে আমি এটা যদি বলি, এটা কি হবে? প্রত্যক্ষ সাক্ষ্য। যদি এটা এমন হয়, এমন কোনো ঘটনা হয় যেটা অন্য কোনো ইন্দ্রিয় দ্বারা অনুভবযোগ্য হয়, তাহলে এটা অবশ্যই সেই সাক্ষীর সাক্ষ্য হবে যে দাবি করে যে সে উক্ত ইন্দ্রিয় দ্বারা ঘটনাটি অনুভব করেছিল। তাহলে ইন্দ্রিয় দ্বারা অনুভব করলেও সেটা কি হবে? ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে বোঝায়, ধরেন আপনি যে নাকে ঘ্রাণ নিছেন, আপনি দেখেনও নাই শোনেন নাই, কিন্তু নাক দিয়ে কি নিছেন? ঘ্রাণ নিছেন। আপনি অন্ধ, আপনার পাশে একজন হত্যা করছে, এখন আপনি কে কারে হত্যা করছে দেখেন নাই, কিন্তু চিৎকার শুনছেন এবং তার গায়ে হাত দিয়ে দেখলেন যে গা ভিজে গেছে। কিসে ভিজে গেছে? রক্তে ভিজে গেছে। তাহলে এই বিষয়ে যদি আপনি আদালতে গিয়ে সাক্ষ্য দেন, এটাও কি সাক্ষ্য? প্রত্যক্ষ সাক্ষ্য। এরপর একটা দেখেন যে যদি ঘটনাটি কুলদীপেন কোনো মতামতকে উল্লেখ করে, কি কে উল্লেখ করে? মতামতকে। এই মতামতের উপর তীর চিহ্ন দিয়ে যেমন লেখেন, যেমন যেমন বিশেষজ্ঞকে দেখেন, বিশেষজ্ঞকে আদালতে, বিশেষজ্ঞকে আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করা হলে, সাক্ষ্য প্রদান করা হলে এটা একটু দেখেন যে যদি ঘটনাটি কোনো মতামতকে উল্লেখ করে বা উক্ত মতামতের কারণ সমূহকে উল্লেখ করে, তাহলে এটা এমন ব্যক্তির সাক্ষ্য হতে হবে যে উক্ত কারণ সমূহের উপর ভিত্তি করে মতামত দিয়েছে। এই লাইন পড়ে কিছুই বোঝা যায়নি। এটা সহজ কথা হলো এরকম, আমাদের আপনাদের ফোনে কি মানে সমস্যা নাকি সবার? মানে ওই যে নাই আর কি, সাইলেন্ট বাটন নাই? আমারে দিয়ে না, আমি পারি কিন্তু করতে, সাইলেন্ট করতে পারি এবং ফ্যাক্টরি সেটিংসও দিতে পারি, নাম্বার টাম্বার সব মুছে যাবে, এটা পারি। তো আপনারা মোটামুটি কথা আমলে নেন না, সবারই মোটামুটি রিংটোন বাজে, আমার কিন্তু বাজে না, দেখছেন? দেখেন, এবং আমার এমন অভ্যাস হয়েছে কোনো সময় রিংটোন বাজে না, ওই সব সময় ভাইব্রেশনেই থাকে। আচ্ছা দেখেন, যাই হোক, তো তাহলে আহ যে কথা বলতেছিলাম, দেখেন একটা মামলায় সকল ঘটনা কিন্তু সবাই প্রত্যক্ষভাবে দেখে না। কিরকম? গ্রামে মারামারি হয়েছে, এখন মারামারিতে যে যারে মারছে অনেকে চোখ দিয়ে দেখছে, অনেকে চোখ দিয়া শুনছে, কিন্তু যখন ওই রোগীরে হসপিটালে নিয়ে আসছে, ডাক্তার সাহেব তার ট্রিটমেন্ট দিল, মেডিকেল সার্টিফিকেট দিল, এখন ডাক্তার কি ঘটনাস্থলে ছিল? ছিল না, কিন্তু ডাক্তার যে মেডিকেল সার্টিফিকেট দিল, এই ডাক্তারকেও একসময় ওই মামলায় এসে সাক্ষ্য দিতে হয়, জানেন? ডাক্তারকে ও সাক্ষ্য হিসেবে ডাকা হয়। এখন ডাক্তার যদি এই জায়গায় সে আসছে কি হিসেবে? বিশেষজ্ঞ হিসেবে।
কারণ সে বলছে যে ওই যে আপনারা জানেন 326 সার্টিফিকেট, 24 সার্টিফিকেট যাই দেখ, এটা তো ডাক্তার দিচ্ছে। এখন ডাক্তার যখন আদালতে এসে তার মতামত উল্লেখ করে জবানবন্দি দেয়, উকিল সাহেব তারে জেরা করে, আসামি পক্ষের বাদী পক্ষের আইনজীবী তারে বা আসামি পক্ষের আইনজীবী যাই হোক তারে জেরা করে। এখন তাহলে ডাক্তার যে মতামতটা দিচ্ছে এটাও প্রত্যক্ষ সাক্ষ্য, এটাও কি প্রত্যক্ষ সাক্ষ্য, কারণ সে তো বলে নাই যে কে কারে মারছে, সে তো বলতেছে যে এই আঘাতটা হলো এই নেচারের, বুঝছেন? তাহলে সে যেটা দেখছে যে আঘাতটা হলো এই নেচারের, কোনো বিশেষজ্ঞ এসে আদালতে যদি কোনো বক্তব্য দেয় সেটাও কি সাক্ষ্য, প্রত্যক্ষ সাক্ষ্য। ধরেন দণ্ডবিধির 406, 420 মামলা, ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট অ্যান্ড চিটিং, স্টাম্পে যে সিগনেচার আছে বলতেছে যে আসামি বলতেছে এই সিগনেচার তার না, কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন বিশেষজ্ঞের কাছে পাঠাইছিল, সে যে ওপিনিয়নটা দিছে, এখন তারেও তো সাক্ষী হিসেবে ডাকা হয়। সে যখন আসছে, তাহলে সে যখন ওই বক্তব্য দিল যে এটা আমার সব সার্বিক দিক পর্যালোচনা করে মনে হচ্ছে এটা অমুকের স্বাক্ষর বা এটা অমুকের স্বাক্ষর না, তাহলে সে যে বিবৃতিটা, সে যে সাক্ষ্যটা দিচ্ছে এটা কি প্রত্যক্ষ সাক্ষ্য কিনা? অবশ্যই প্রত্যক্ষ সাক্ষ্য। তার মানে এই যে উপরের কথাটা এই যে বিশেষজ্ঞ এসে যদি আদালতে কোনো সাক্ষ্য দেয় সেটাও কি সাক্ষ্য, প্রত্যক্ষ সাক্ষ্য। অর্থাৎ সাক্ষ্য আইনের 60 ধারায় শুধুমাত্র যে সকল মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ, শুধুমাত্র সেই সকল মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। যেহেতু শোনা সাক্ষ্য হিয়ার্স এভিডেন্স প্রত্যক্ষ সাক্ষ্য না, তাই 60 ধারা অনুযায়ী শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না। শোনা সাক্ষ্য কোনো সাক্ষীর নিজস্ব সাক্ষ্য না, বরং সে অন্যের নিকট হতে যে সাক্ষ্য শুনেছে সেই সাক্ষ্যই হলো কি সাক্ষ্য, শোনা সাক্ষ্য। বুঝতে পেরেছেন? তো এখানে একটা দারুণ উদাহরণ আছে, দেখেন যে বি কে জখম করার জন্য এ অভিযুক্ত। ধরেন বি সমান সমান ধরলাম বিথিকা, আর এ সমান সমান ধরলাম আমরা আরিফ। আচ্ছা, একজন লিখছে যে শোনা যাচ্ছে না, আপনাদেরও কি তাই? শোনা যাচ্ছে কিনা একটু রেসপন্স করেন। অনলাইনে যারা আছেন একটু একটু বলেন আপনারা অন্যরা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, অন্যরা বলছে শোনা যাচ্ছে, তাহলে আপনার হয়তোবা ইন্টারনেটের সমস্যা আছে। দেখেন, তো যাই হোক, বি কে জখম করে হত্যা করার জন্য এ অভিযুক্ত, আরিফ অভিযুক্ত। তাহলে এই জায়গায় ভিকটিম কে, মারা গেছে কে, বি, আর আসামি কে, এ। সি সমান সমান ধরে চন্দন, ডিউক, ইমরান, ফখরুল এবং গণেশ হলো সাক্ষী। তাহলে এই মামলার সাক্ষী কয়জন? 5 জন। চন্দন বলে যে সে দেখেছে আরিফ বিথিকাকে জখম করতে। চন্দন বলতেছে যে আমি নিজের চোখে দেখছি যে আরিফ জখম করছে কারে, বিথিকারে। তাহলে চন্দন যে সাক্ষ্য দিচ্ছে এটা কি সাক্ষ্য, প্রত্যক্ষ। ডিউক বলে যে সে বিথিকার চিৎকার শুনেছে যে আরিফ তাকে জখম করেছে। ডিউক বলতেছে আমি বিথিকার চিৎকার শুনছি, বিথিকা বলতেছে যে আরিফ দাদা আমারে আঘাত করেন না। তাহলে ডিউক যেটা বলছে এটাও কি সাক্ষ্য, প্রত্যক্ষ সাক্ষ্য। ইমরান বলে যে সে আরিফকে দেখেছে একটি রক্তমাখা ছুরি নিয়ে দৌড়াতে এবং বিথিকাকে রক্তমাখা জামা পরিধান অবস্থায় দেখছে। ইমরান বলছে যে কে কারে হত্যা করছে আমি জানি না, তবে আমি বিথিকারে দেখছি রক্তমাখা অবস্থায় পড়ে আছে এবং আরিফরে দেখছি ছুরি নিয়ে দৌড়াইতে। তাহলে সে যতটুকু দেখছে ততটুকু বলছে, এটাও কি সাক্ষ্য, প্রত্যক্ষ। ফখরুল বলে যে যে অস্ত্র আরিফের দখলে পাওয়া গেছে সেই অস্ত্র দিয়ে সম্ভবত বিথিকাকে জখম করা হতে পারে, যা বিথিকার মৃত্যু ঘটেছে। ফখরুলের জায়গায় এক্সপার্ট, সে বলছে যে যে অস্ত্র বিথিকার গায়ে যে জখম আছে সেই একই টাইপের অস্ত্র পাওয়া গেছে আরিফের কাছে। তাহলে সে যতটুকু অবজার্ভ করছে ততটুকু বলছে, এটাও কি প্রত্যক্ষ। গণেশ বলে যে সে চন্দনের নিকট হতে শুনেছে যে চন্দন দেখেছে আরিফ বিথিকাকে জখম করেছে। তাহলে গণেশ যেটা বলছে এটা কি সে স্বয়ং দেখছে না, এটা আরেকজনের কাছ থেকে কি শুনছে। তাহলে এটা হলো কি সাক্ষ্য, শোনা সাক্ষ্য। এই ক্ষেত্রে চন্দন, ডিউক, ইমরান এবং ফখরুলের সাক্ষ্য হলো প্রত্যক্ষ সাক্ষ্য, কিন্তু গণেশের সাক্ষ্য হলো শোনা সাক্ষ্য। সুতরাং চন্দন, ডিউক, ইমরান এবং ফখরুলের মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হয় তা গ্রহণযোগ্য হবে, কিন্তু গণেশের সাক্ষ্য শোনা সাক্ষ্য হয় তা গ্রহণযোগ্য নয়। বোঝা গেল? এখন শোনা সাক্ষ্য যে কোনোদিনও গ্রহণযোগ্য না সেটা কিন্তু না, গ্রহণযোগ্য না এই ধারায় গ্রহণযোগ্য না। কোন ধারায়? 60 ধারায়। 60 ধারায় শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না। তাহলে আমরা এখানে দুইটা বিষয় দেখলাম। দেখেন, মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দিচ্ছে 3 ধারায়। মৌখিক সাক্ষ্য মানে দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, কত ধারা? 59। আর 60 ধারায় বললো ওরাল এভিডেন্স মাস্ট বি
ডিরেক্ট। মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ হতে হবে। কত ধারা? 60 ধারা। তো আপনি ওই যে লিখিত পরীক্ষায় যে প্রশ্নটা আসছে না, যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, আলোচনা করুন, এই জায়গায় যা পড়লাম, ওই যে দেখছে সে যদি বলে, যে শুনছে সে যদি বলে, যে ইন্দ্রিয় দ্বারা অনুভব করছে সে যদি বলে, এটা বলার পর একটা উদাহরণ দিয়ে দিলেন, তারপরে বলে দিব আলোচনার পরিশেষে বলা যায় যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। বুঝছেন? আপনি যা প্রিলি পড়ছেন সেটাই কি লিখিত, কিন্তু টেকনিক জানতে হবে। এখন দেখেন, সংক্ষেপে জেনে রাখুন, সাক্ষ্য আইনের 3 ধারায় সাক্ষ্যকে 3টি ভাবে ভাগ করছে। 3 ভাগে না? 3 ভাগ কি কি বলেন? মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, আর একটা কি? ফরেনসিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য, শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্যকে সাক্ষ্য আইনের 3 ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে। দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না। আর মৌখিক সাক্ষ্য অবশ্যই কি হতে হবে? প্রত্যক্ষ হতে হবে। তো আমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন যে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 59 ধারা অনুযায়ী ড্যাশ ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। কি? দলিলের বিষয়বস্তু ব্যতীত। তারপর 2 নাম্বার দেখেন যে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 60 ধারা অনুযায়ী ওরাল এভিডেন্স মাস্ট বি ড্যাশ। কি? ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। তারপরটা দেখেন, মৌখিক সাক্ষ্য সরাসরি হবে, কোন ধারায় বলা হয়েছে? 60 ধারায়। বুঝছেন? তারপরে দেখেন, সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য? যে বিষয় সাক্ষ্য দেয় সে নিজে সেটা কি দেখেছে। তো এরকম অনেক প্রশ্ন আছে। আমরা সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা দেখেন যে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ, প্রুফ অফ ফ্যাক্টস বাই ওরাল এভিডেন্স, কত ধারা? 59। 3 4 ইম্পর্টেন্ট। 5 14 17 নাম্বার দেখেন, সবশেষেরটা আর কি, যে একজন সাক্ষী ব্যক্তিগতভাবে যে ঘটনা দেখেছে বা শুনেছে বা সংগ্রহ করেছে সেই সাক্ষ্য হলো কি সাক্ষ্য? প্রত্যক্ষ সাক্ষ্য। আমাদের পীযূষ আছেন? পীযূষ, সে মাইক্রোফোনটা দেন। পীযূষ সাহেব বলেন, প্রত্যক্ষ সাক্ষ্য কাকে বলে? প্রত্যক্ষ সাক্ষ্য হলো স্যার যে জিনিসটা সে নিজে দেখছে, স্যার এটা জিনিস ঘটছে, দেখা গেছে যে এক জায়গায় গ্যাঞ্জাম হচ্ছে, মারামারি হচ্ছে, সে নিজে দেখছে যে একটা কোপ দিছে সে একটা দাও দিয়ে, ধরেন সে দেখে নাই, সেটাই হবে না স্যার শোনা সাক্ষ্য, তাহলে সেটা প্রত্যক্ষ সাক্ষ্য হবে না আপনি স্যার। ঘরে ছিলেন, এখন পাশের বাড়িতে ঝগড়া লাগছে, জি স্বামী স্ত্রী মারামারি করতেছে, আপনি তো দেখেন নাই, কিন্তু ওই স্ত্রী জোরে চিৎকার করতেছে, স্বামী রে যে তুমি আমার আর মাইরো না। এখন আপনি যেটা শুনছেন এটা কি সাক্ষ্য বলেন? এটাও হবে স্যার। এটা কি শোনা সাক্ষ্য? না স্যার, প্রত্যক্ষ সাক্ষ্য। কেন প্রত্যক্ষ? এটা তো আপনি শুনলেন, শুনছি স্যার। তাহলে শোনা সাক্ষ্য না কেন? এটা তো আমি অনুভব করছি স্যার কান দ্বারা। তার একজনের কাছ দিয়ে শুনলেও তো কান দ্বারাই অনুভব করছেন। না, সেটা চিৎকার আমার কানের ভিতরে গেছে স্যার, আমি অনুভব করছি স্যার। এই জায়গায় আমার কোনো মাধ্যম নাই, যে ঘটনা ঘটছে সেটা আমি সরাসরি নিজে নিজে শুনছি, কিন্তু সেম কথাটা যদি আর একজন এসে আমার কাছে বলতো যে অমুক অমুক দিনেশ অমুক রে মারছে, তাহলে এটা আবার কি হইতো? শোনা সাক্ষ্য। বুঝতে পারছেন? জি স্যার। পীযূষ সাহেব, দেখি আমাদের নাইম গাজীরে দেন দি। নাইম গাজী, প্রমাণ কয় প্রকার ভাই? 3 প্রকার। কি কি? আহ, ঘটনাগত আর হচ্ছে আইনগত আর একটা কি আছে? না ও, না না প্রমাণিত, ভুল বলে প্রমাণিত, আর হচ্ছে এটা স্যার আর একটা চলে গেছিল প্রমাণিতর একটা উদাহরণ দেন, স্যার। প্রমাণিতটা একটু হচ্ছে কাছে নিয়ে বলেন, ওনরা অনলাইনে শুনতে পারেন না। প্রমাণিতর একটা স্যার, উদাহরণ দেন। প্রমাণিতটা হচ্ছে যে আমরা একটা মামলা করলাম, সেই মামলাটা বাদী এবং বিবাদী থাকে। আহ, আমি যে এটা দাবি করছি সেটা আমার প্রমাণ করতে হবে। সেটা এটা হচ্ছে প্রমাণিত? জি স্যার। প্রমাণ করতে হবে নাকি প্রমাণ করলে? প্রমাণ করলে যাচ্ছে স্যার। প্রমাণ করলে একটা উদাহরণ দেন, এরকম একটা উদাহরণ দেন, হুম। মানে একটা মামলার কথা বলেন যে এই মামলা করছি প্রমাণ করেছে, এটা একটা উদাহরণ দেন। যেমন হচ্ছে স্যার পারবেন পারবেন, আল্লাহ ভরসা, বলেন। স্যার যেমন 420 এই স্যার আমি আশরাফুল্লাহ স্যার মারলাম আমি, সেই 323 বা 326 মামলা করলাম, তো সেটা আপনি মারি আপনি মামলা করছেন? স্যার ওই বলেন।
বলেন। স্যার আমি নার্ভাস হয়ে গেছেন, বলেন বলেন। আপনি উকিল, আপনার মক্কেল এসে যা বলছে আপনি সেই বিষয়ে মামলা করছেন এবং মক্কেলের ওই বিষয়টা প্রমাণ করছেন, মক্কেলের রায় পাইছে, আসামি শাস্তি পাইছে, আপনি সেটা প্রমাণ করছেন, এটা হলো এটা কি? প্রমাণিত। প্রমাণিত। মিলন রে দেন একটা ভুল বলে প্রমাণিত, বলেন তো মিলন। স্যার ভুল প্রমাণিত হচ্ছে স্যার, যেটা আমি দাবি করছি আমি তো প্রমাণ করতে পারি নাই। হুম। জি, আমি যেটা প্রমাণ করতে পারি না অপরপক্ষ সেইটাও প্রমাণ করতে পারি নাই। না, এটা ভুল হইলো না, এটা প্রমাণিত নয়। জি, আপনি প্রমাণ করতে পারেন নাই, অপরপক্ষ ভুল বলে প্রমাণ করছে, সেটা হলো ভুল বলে প্রমাণ। প্রমাণিত। দাবি করছি সেটা ভুল। বুঝছেন? জি আপনি দাবি করছেন যে আখিনুর এই ঘটনা ঘটাইছে, জি কিন্তু আখিনুর এসে বললো যে আমি এই দিন অন্যত্র ছিলাম, এবং আখিনুর প্রমাণ করছে যে আসলে সে অন্যত্র ছিল। ছিল, তাহলে এটা হলো ভুল বলে হুম। প্রমাণিত। ভুল বলে প্রমাণিত। আখিনুর দেন। আখিনুর এবার বলেন প্রমাণিত নয়, এটা কিভাবে? স্যার প্রমাণিত না হলে আমি যেটা দাবি করছি আর সেও যেটা দাবি করছে কোনোটাই প্রমাণিত করতে পারে নাই। সে কি দাবি করছে? যে যা চাইছে স্যার। না সেও চাইছে। তাই না। আপনি যেটা দাবি করছেন আপনি প্রমাণ করতে পারেন নাই, আর সেও আপনার দাবি ভুল বলে প্রমাণ করতে পারে নাই। পারে নাই, তাহলে এটা ধরে নিয়ে হবে প্রমাণিত নয়। নয়। এবং এই প্রমাণিত নয়ের সুবিধা পাবে কি? বিবাদী করে। বিবাদী। বুঝছেন? দেন ওই রাকিদুল সাহেব দেন। রাকিদুল সাহেব, সাক্ষ্য আইন 2022 সালের সংশোধনী অনুসারে বর্তমানে সাক্ষ্য কয় প্রকার? দুই প্রকার। কে কে? মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। লুৎফর সাহেব দেন। লুৎফর সাহেব, আপনি কোন সাথে একমত? না স্যার, সাক্ষ্য তিন প্রকার স্যার। কে কে? মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য আর ফরেনসিক। মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য আর ফরেনসিক সাক্ষ্য। তাহলে ডিজিটাল রেকর্ড কি সাক্ষ্য? ডিজিটাল রেকর্ড হলো দালিলিক সাক্ষ্য স্যার। দালিলিক সাক্ষ্য, ধন্যবাদ। ডিজিটাল রেকর্ড কি বলেন তো? স্যার এই যে সিসিটিভি ফুটেজ, অডিও ভিডিও, এইগুলো হলো এগুলো সবই হলো ডিজিটাল রেকর্ড। রেকর্ড। ডিজিটাল রেকর্ড হলো দালিলিক সাক্ষ্য। ওই আয়সারে দেন। আয়সা, আয়সা বলেন ঘটনা কয় প্রকার? আসছিলেন? ঘটনা কয় প্রকার? কলিপাল আসছিলেন? ছিল। আচ্ছা যাই হোক, ঘটনা কয় প্রকার? বলেন, যাই হোক, কলি বলেন। ঘটনা দুই প্রকার, একটা হলো দুর্ঘটনা আর একটা হলো অঘটন। বলেন। আচ্ছা যাই হোক, ইয়া দেন, ওই পাশে দিক দেন, ওই ওমর ফারুক দেন পাশে। ওমর ফারুক সাহেব, ঘটনা কয় প্রকার? স্যার ঘটনা দুই প্রকার স্যার। কি কি? একটা হচ্ছে শারীরিক, আর একটা হচ্ছে আপনার মনস্তান্ত্রিক, মানে যেগুলো বোঝা যায় আর কি। কিরকম একটা উদাহরণ দিয়ে বোঝান। যেমন শারীরিক হচ্ছে যদি কেউ আঘাত করা হয় সরাসরি তার শরীরে, তাহলে সেটা হচ্ছে শারীরিক ঘটনা। আর যেটা ইন্দ্র দ্বারা অনুভব করা যায়, যে কোনো একটা ধরেন একটা ঘর পুড়িয়ে গেছে, তো সেটার ঘ্রাণ আমি পাইছি বা কোনো, সেটা হলো মনস্তাত্ত্বিক নাকি? জি, যেটা অনুভব করা যায় ও, আর কি। রাগ, অভিমান, জি জি। এগুলা হলো ঘৃণা। মনস্তাত্ত্বিক। মাহবুব সাহেব, মাহবুব সাহেব, জি স্যার। ডকুমেন্ট কাকে বলে? স্যার দলিল। কি এটা কি? স্যার দলিল হচ্ছে স্যার তিন প্রকার। কে কে? আর দলিল সাদা দলিল, কার্টিস পেপারের দলিল, আর ওই যে মামলা দাখিল করে নীল দলিল। স্যার বলেন। দলিল স্যার, দলিলের সংজ্ঞা দেন, প্রকার দিয়ে কাম নাই, দলিলের সংজ্ঞা দেন। স্যার দলিল হচ্ছে আপনার যে কোনো পদার্থের উপরে লিপিবদ্ধ ঘটনা দলিল বলে স্যার। লিপিবদ্ধ ঘটনা, যদি ঘটনা ঘটাই নাই, ধরেন কোন সংখ্যা লেখছে, যে কোনো সংখ্যা বা যা কিছু আছে সবই দলিল স্যার। আপনি আপনার বুকে উল্কি এঁকে লেখছেন আপনার প্রেমিকার নাম, এটা কি দলিল হবে কিনা জি বলেন? স্যার, জি স্যার, হ্যাঁ, জি দলিল হবে স্যার। কেন হবে ব্যাখ্যা দেন। সেটা স্যার এটা লিখিত এবং এটা এটা কি? স্যার এটা এটা হলো
জি ভাই যে কোনো পদার্থের উপরে অক্ষর, সংখ্যা, চিহ্ন এর মাধ্যমে যদি কোনো কিছু করে, মিশ্রভাবে কিছু করে, সেটারই কি বলে? দলিল। দলিল। দলিলের সংজ্ঞা দিছে মাহবুব সাহেব, আপনার প্রতি শেষ প্রশ্ন, দলিলের সংজ্ঞা দিছে কত ধারায়? স্যার 3 ধারা 3 স্যার। ধারা। কে বলছে বলেন? দেন নুরুন নাহারে দেন, মাইক্রোফোন দেন। নুরুন নাহার, জি স্যার। বলেন তো সাক্ষ্য কয় প্রকার? এই প্রশ্ন কিন্তু একবার জিজ্ঞেস করছি, কয় প্রকার? 3 প্রকার। ধন্যবাদ। বলেন মৌখিক সাক্ষ্য কয় প্রকার, এটা বলেন জাস্ট। 2 প্রকার। বলেন বলেন 2 প্রকার। কি কি? হুম। প্রত্যক্ষ সাক্ষ্য, পরোক্ষ সাক্ষ্য। প্রত্যক্ষ সাক্ষ্য, পরোক্ষ সাক্ষ্য একটা উদাহরণ দেন। এটা প্রত্যক্ষ আর এটা পরোক্ষ। যেটা নিজের চোখে দেখা যায় সেটা প্রত্যক্ষ সাক্ষ্য, আর যেটা অন্যের দ্বারা মানে অন্যের চোখে দেখা যায় সেটা হচ্ছে পরোক্ষ। হ্যাঁ, ওই যে অন্যের চোখে দেখেই তো আপনার কাছে এসে বলছে, সেটা তো এই কারণে সেটা হচ্ছে পরোক্ষ, নাকি? শোনা সাক্ষ্য। ওই সোনা সাক্ষ্যের আরেক নাম পরোক্ষ। সোনা সাক্ষ্যের আরেক নাম যেটা পরোক্ষ। জি, পিপাস বাইন দেন, পিপাস বাইন। জি স্যার। সাক্ষ্য আইন জি স্যার। কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য বলেন? এক ধারায় করছিলাম, সাক্ষ্য আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? কোনো কিছু প্রমাণের ক্ষেত্রে, যে কিছু প্রমাণের ক্ষেত্রে, প্রমাণ করার ক্ষেত্রে। দিনেশ পারবে না, দেন। দিনেশ এতক্ষণ পেজ উল্টে ফেলছে, তাড়াতাড়ি দেন। স্যার কি স্যার? সাক্ষ্য আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য দিনেশ? স্যার ওই যে কোর্ট মার্শাল, আর্মি, নেভি। কোর্ট মার্শাল কি ভাই বলেন? স্যার আর্মি, নেভি, গোল্ডি, পেনশন বলবেন না? কোর্ট মার্শালের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য, বা 3টা আইন আছে, বলতে পারবেন এই 3টা আইনের ক্ষেত্রে প্রযোজ্য না? আর্মি অ্যাক্ট 52, 53, নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 61, এয়ারফোর্স অ্যাক্ট 53, নাকি? জি। এই পাশে দেন, এই যে পাবেল সাহেব দেন। বাদন ভাই কো? পাবেল সাহেব বলেন তো, যে এই যে যে সাক্ষ্য আইন, এটা কি ওই সালিসি কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? না স্যার, সালিসি কার্যক্রম প্রযোজ্য না। সালিসি কার্যক্রমের ক্ষেত্রে আরেকটা ক্ষেত্রে প্রযোজ্য না, সেটা বলেন। সালিসি তো পড়ছিলাম, ওই জায়গায় আরেকটা আছে। সালিসি আর হচ্ছে একটা আছে এফিডেভিট। এফিডেভিটের ক্ষেত্রে প্রযোজ্য না। ওই আমাদের আহসান হাবিব ভাইরে দেন। আহসান হাবিব সাহেব বলেন দেখি, যে আদালত কাকে বলে? আদালত সকল জজ ম্যাজিস্ট্রেটকে আদালত বলে? বিচারিক কার্যক্রম, ম্যাজিস্ট্রেট, শুধু সালিসি কার্যক্রম ব্যতীত। ঠিক আছে, বাট ওই জায়গায় বলা আছে জজ ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো ব্যক্তি আদালত হতে পারে যদি কি থাকে? সাক্ষ্য গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত হয়ে থাকে। ওই পিছনে আবুল বাসার ভাইরে দেন। শুরু থেকে ছিলেন আজকে? একটু পরে আসছি। একটু পরে আসছেন। বলেন সাক্ষ্য আইন কত সালের আইন? কয়েন হচ্ছে আপনি তো ছাত্রলীগ করতেন, আপনারা এই প্রশ্ন করি, বলেন যে কি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন কত সালে? স্বদেশ প্রত্যাবর্তন কত সালে? বলেন। 82 না, ভুলে যাচ্ছি।
10ই জানুয়ারি মনে আছে নাকি ভাই? সাল কত সাল? স্বদেশ প্রত্যাবর্তন 1972 নাকি? আর 100 বছর আগে হইলে হলো সাক্ষ্য আইন কত সাল? 1872। 1872 সাক্ষ্য আইনের, আপনারা সবাই উত্তর দেন, সাক্ষ্য আইনের প্রথম খসড়া তৈরি করে কে? স্যার হেনরি সামার মেইন। কত সালে? 1850। তারপরে ব্রিটিশ পার্লামেন্ট কারে খসড়া তৈরি করতে দেয়? স্যার ফিল্ডেন স্টিভেন। কত সালে? 1871 সালে। সাক্ষ্য আইনের মোট ধারা কয়টা? 167টা। মোট তফসিল কয়টা? তফসিল নাই। আর এই তো আপনাদের শুনেন, এই যে আজকে যতটুকু পড়ছি, এই এর উপরে শুক্রবারে ক্লাস টেস্ট হবে, বুঝছেন? আর শুক্রবার বিকাল 5টার সময় চলে আসবেন, আমরা ইনশাল্লাহ ওই 61 ধারা থেকে বাকিটা পড়বো। সাক্ষ্য আইন কিন্তু খুব বেশি দিন সময় লাগবে না, 7-8টা ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এজন্য কেউ কোনো ক্লাস মিস করবেন না, এবং প্রতিদিন ক্লাস হবে, মানে প্রতিদিন পরীক্ষা হবে, সরি প্রতিদিন পরীক্ষা মানে হলো আজকের ক্লাসে পরীক্ষা আগামী দিন, এরকম আর কি। আর এই তো, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।